সকালবেলা দরজায় নক করার আওয়াজে পূর্ণতার ঘুম ভাঙে। চোখ খুলে ছেলেকে নিজের বুকেই পেয়ে একটা স্নিগ্ধ হাসি ফুটে ওঠে তার মুখে। সে তাজওয়াতকে পাশের বালিশে শুয়ে দিয়ে কপালে একটা স্নেহের পরশ দিয়ে তাকে ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দিয়ে বেড ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর গায়ে ওড়নাটা সুন্দর করে পেঁচিয়ে নিয়ে দরজা খুলে দেয়। দরজার অপর পাশে হাসি হাসি মুখে তখন দাঁড়িয়েছিল আরিয়ান। তার হাতে খাবারের ট্রে। তার পাশে একজন স্টাফও রয়েছে, যার হাতে কিনা বড়সড় একটা ডালা। ডালার ওপর কিছু কাপড়-চোপড় দেখা যাচ্ছে। পূর্ণতা দরজার সামনে থেকে সরে গিয়ে তাদের ভেতরে ঢোকার জন্য জায়গা করে দেয়। আরিয়ান ও মেয়ে স্টাফটি রুমে প্রবেশ করে নিজেদের হাতের জিনিসগুলো টি টেবিলের উপর রেখে দেয়। তারপর আরিয়ান স্টাফটিকে চলে যেতে বলে। স্টাফ চলে যাওয়ার পর পূর্ণতা আরিয়ানকে জিজ্ঞেস করে, এসব কি ভাইয়া? ড্রেস কেন আবার? আরিয়ান তার ভ্রু নাচিয়ে বলে, আজ আমার গায়ে হলুদ, তুই সেটা ভুলে গিয়েছিস পূর্ণ? না, ভুলিনি, কিন্তু আমি তো ড্রেস এনেছি, সেগুলোই পরবো। শুধু এগুলো আনলে কেন তুমি আবার? শুধু শুধু নাকি পরার জন্য এনেছি তা তোর বুঝে লাভ নেই। তুই আর তাজওয়াদ আজ অনুষ্ঠানে এই ড্রেসগুলোই পরবি। পূর্ণতা দেখতে পায় ডালার একপাশে একটা সুন্দর বাসন্তী রঙের শাড়ি আর আর্টিফিশিয়াল ফুলের গহনা। আরেক পাশে পাঞ্জাবি, পায়জামা ও জুতো, সবই তাজওয়াদের সাইজের। তাদের দুই মা ছেলে তৈরি হওয়ার জন্য এ টু জেড সব আছে ডালাটায়। পূর্ণতা শাড়ি পরা ছেড়ে দিয়েছে সেই 5 বছর আগে। যাওয়াদের সাথে সাথে সে এমন অনেক কিছু ত্যাগ করেছে তার জীবনে, যা একসময় পূর্ণতার অস্তিত্বের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। পূর্ণতা শাড়িটির দিকে থেকে চোখ সরিয়ে এনে মলিন গলায় বলে, ভাই, আমি তো শাড়ি পরি না। তাজের ড্রেসটা থাকুক, আমি আমার সাথে যেই ড্রেসটা এনেছি সেগুলো পরবো তোমার হলুদের অনুষ্ঠানে। আরিয়ান পূর্ণতার কথায় তীব্র অসম্মতি জানিয়ে বলে, না না, তুই আমার দেওয়া ড্রেসই পরবি। আমি কোনো কথা শুনবো না। প্লিজ ভাই, একটু বোঝার চেষ্টা করো। যাওয়াদের সাথে সাথে আমি শাড়ি পরা, শখ আহ্লাদ করা এসব ত্যাগ করেছি। আর যেসব ত্যাগ করেছি সেসব আমি কম কষ্টে ত্যাগ করিনি। নারী যখন শাড়ি ত্যাগ করে তখন বুঝতে হবে তার কষ্টের তীব্রতা ছিল অসহনীয়। আরিয়ান পূর্ণতার কথা শুনে এক পলকের জন্য থমকে যায়। সে জানে জাওয়াদের কাছ থেকে চলে আসার পর পূর্ণতা কতটা ডিপ্রেশনে ছিল। মেয়ের টেনশনে তার বাবা তুল্য চাচাটাও চলে গেল পরপারে। তারপর থেকে পূর্ণতা আরো ভয়াবহ ডিপ্রেশনে চলে যায়। একদিন হুট করে কাউকে কিছু না জানিয়ে সে কানাডা চলে যায়। কেউ জানতো না পূর্ণতা কোথায় গিয়েছে। পূর্ণতা কানাডা পৌঁছে আরিয়ানকে তার চলে যাওয়া সম্পর্কে জানায় এবং তার বাবার কোম্পানির সকল দায়িত্ব অস্থায়ীভাবে আরিয়ানের ওপর দিয়ে যায়। আরিয়ান পূর্ণতাকে শাড়ি পরতে জোর করতে পারে না আর। কি দরকার দুঃখীকে তার দুঃখের স্মৃতি মনে করিয়ে দেওয়ার? সে চলে যায় নিজের কাজে। যাওয়ার আগে বলে যায় তাসকে রেডি করিয়ে তাকে কল দিতে। তাদের অন্যান্য কাজিনরা তাসকে দেখার জন্য বেকুল হয়ে আছে। পূর্ণতা তার কথায় সম্মতি জানায়। পূর্ণতা তাসকে উঠিয়ে ফ্রেশ করিয়ে নাস্তা করায়। তারপর 12টার দিকে গোসল করিয়ে রেডি করে আরিয়ানকে ডেকে তার সাথে পাঠিয়ে দেয়। শাওয়ার শেষ করে সে বেশ কিছুক্ষণ আরিয়ানের দেওয়া শাড়িটির দিকে তাকিয়ে বসে থাকে। স্মৃতির পাতায় ভেসে ওঠে কিছু সুখময় দৃশ্য। অতীত। জাওয়াদ আজ নিচ থেকে সকালে উঠে ঘুম ঘুম চোখে আশেপাশে তাকালে দেখতে পায় সূর্য বেশ ভালোই নিজের তেজ দেখাচ্ছে। ভ্রু কুঁচকে সময় দেখার জন্য ফোনটা হাতে তুললে তার চোখ ছানা বড়া হয়ে যায়। 11:30 বাজতে চলেছে দিনের। হুড়মুড়িয়ে বেড সেরে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। আজ অফিসে একটা জরুরি মিটিং আছে। কাল এই মিটিংয়ের বিষয়ে কাজ করতে করতে অনেক রাতে ঘুমিয়েছে সে আর পূর্ণতা। তাই আজ সকালে উঠতে এত দেরি হয়ে গেল। 10 মিনিটে শাওয়ার শেষ করে ঝটপট রেডি হয়ে নেয়। আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হতে থাকে। তখনই তার নজরে পড়ে আয়নার একপাশে একটা ছোট স্টিকি নোট লাগানো। স্টিকি নোটটা জাওয়াদ আয়না থেকে খুলে নিয়ে পড়তে শুরু করে। হাতের লেখা দেখে বুঝতে পেরে যায় এটা পূর্ণতার লেখা। স্টিকি নোটে লেখা ছিল, তাড়াহুড়ো করবেন না ঘুম থেকে উঠে। নাস্তা করে প্যারাসিটামল ঔষধ খেয়ে তারপর অফিসে আসবেন। কথা না শুনলে কিন্তু একদম চুমু দিয়ে দিব সবার সামনে। তখন আপনি লজ্জা পাবেন। আমার কিন্তু কোনো লজ্জা নেই, আপনি জানেন।
জাওয়াদ এমন অহেতুক হুমকিমূলক নোট পড়ে জাওয়াদ নিজের অজান্তেই হেসে দেয়। জাওয়াদ একটু লাজুক দেখে পূর্ণতা কথায় কথায় এমন চুমু খাওয়ার হুমকি দিয়ে নিজের কাজ করিয়ে নেয়। জাওয়াদ পূর্ণতার কথা মতো নাস্তা করে একটা প্যারাসিটামল খেয়ে নেয়। কাল বেশি রাত করে ঘুমানোর জন্য মাথা ব্যথায় জ্বর চলে এসেছিল তার। পূর্ণতা না ঘুমিয়ে অনেকক্ষণ তার পাশে বসে তার মাথা মালিশ করে চুল টেনে দিয়েছে। তারপরে ব্যথা কমায় সে ঘুমিয়েছিল। জাওয়াদ নাস্তা করে অফিসে পৌঁছাতে পৌঁছাতে ঘড়ির কাঁটা 12টা ছাড়িয়েছে। জাওয়াদ তার নিজের কেবিনে যাচ্ছিল, তখনই পথে পিয়নের সাথে দেখা হয়। পিয়ন তাকে জানায় পূর্ণতা তাকে আসার সাথে সাথে তার কেবিনে যেতে বলেছে। জাওয়াদ মিটিং সম্পর্কে জিজ্ঞেস করলে পিয়ন জানায় মিটিং লাঞ্চের পর হবে। কোনো একটা কারণে পূর্ণতা নিজেই সময় পিছিয়েছে। পিয়নের কথা শুনে জাওয়াদ মনে মনে একটু অবাকই হয়, কেননা পূর্ণতা আগে কখনো এমনটা করেনি। আজই প্রথম সে কোনো মিটিংয়ের সময় পিছিয়েছে। জাওয়াদ ম্যানেজার হয়, তার জন্য আলাদা কেবিনের ব্যবস্থা রয়েছে। সেখানে সে তার অফিস ব্যাগ রেখে পূর্ণতার কেবিনে চলে যায়। সেখানে গিয়ে দেখে পূর্ণতা আজকের মিটিং সম্পর্কে আলাপ আলোচনা করছে। জাওয়াদও তাদের সাথে জয়েন হয়। আজকের মিটিং হোস্ট করবে পূর্ণতা নিজেই। বেশ বড় একটা কোম্পানির সাথে আজকের মিটিংটা হবে। ডিলটা ফাইনাল হলে তাদের কোম্পানির সম্মান ও অর্থ দুই দিক দিয়ে আরেক ধাপ এগিয়ে যাবে। লাঞ্চের পর মিটিংটা শুরু হয়। আফজাল সাহেবের শরীরটা বেশি একটা ভালো না থাকায় পূর্ণতা তাকে আসতে নিষেধ করেছেন। ইদানিং তার শরীরটা একটু বেশিই খারাপ যাচ্ছে। নিঃসঙ্গতা একটু একটু করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে লোকটাকে। পূর্ণতার বিয়ে হয়ে যাওয়ার পর সেই জন্য আরো নিঃসঙ্গ, একা হয়ে গিয়েছে। পূর্ণতা বেশ ভালোভাবে মিটিংটা হোস্ট করছে। ক্লায়েন্টদের তাদের প্রজেক্টের সব দিক সূক্ষ্মভাবে বোঝাচ্ছে। হঠাৎই জাওয়াদের নজর যায় পূর্ণতার দিকে। পূর্ণতা তখন প্রজেক্টের মাধ্যমে তাদের প্রজেক্টের একটা দিক ব্যাখ্যা করছিল। হাত উঁচু করার কারণে তার শাড়ি নিচে জায়গাচ্যুত হয়ে পূর্ণতার ফর্সা লতানো কোমরের বেশ কিছুক্ষণ স্পষ্ট দেখা যাচ্ছে। আর সেদিকে তাকিয়ে আছে ক্লায়েন্টদের মধ্যকার এক লোক। সে রীতিমতো চোখ দিয়ে গিলে খাচ্ছে পূর্ণতাকে। ব্যাস, জাওয়াদের পায়ের রক্ত মাথায় উঠতে আর কি লাগে। সে নারীদের যথেষ্ট সম্মানীয় দৃষ্টিতে দেখে। নিজের মা বোন ব্যতীত অন্য কোনো নারীকেও যদি কেউ খারাপ দৃষ্টিতে দেখে, তাহলে তার মাথা ঠিক থাকে না। সেখানে পূর্ণতা তো তার 3 কবুল বলা বউ। হ্যাঁ, সে হয়তো এখনো পূর্ণতাকে তেমন একটা মেনে নেয়নি, কিন্তু আজ যে কি হলো জাওয়াদের! পূর্ণতার প্রতি ওই লোকটার বাজে দৃষ্টিতে তাকানো দেখে জাওয়াদ রাগে থরথর করে কাঁপতে থাকে। কি করবে কি করবে ভাবতে ভাবতেই সে দেখে সকলের মতোই তার সামনে এক গ্লাস পানি রয়েছে। সে ইচ্ছে করে গ্লাসটা নিচে ফেলে দেয়। নিস্তব্ধতায় ঘেরা মিটিং রুমে গ্লাস ভাঙার শব্দ সহজেই সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। সকলে জাওয়াদের দিকে বিস্ময় নিয়ে তাকালেও জাওয়াদ ভাবলেশীনভাবে বলে, সরি, ভুলে পড়ে গিয়েছে, আমি পরিষ্কার করে দিচ্ছি। কথাটা শেষ করে জাওয়াদ নিচে বসে কাজ উঠাতে শুরু করে। তখনই সে তার একটা আঙুল ইচ্ছে করে কাজ দিয়ে কেটে ফেলে। আহ করে ওঠে। জাওয়াদের আর্তনাদ শুনে পূর্ণতা 1 সেকেন্ড ব্যয় ব্যতীত চঞ্চল পায়ে হেঁটে তার সামনে এসে বসে পড়ে। তারপর অস্থির গলায় বলতে থাকে, হায় আল্লাহ, হাত কেটে ফেললেন কিভাবে? কে বলেছিল আপনাকে এগুলো উঠাতে? হলো তো একটা কাণ্ড ঘটিয়ে। জাওয়াদ তার হাতটা টান দিয়ে পূর্ণতার থেকে ছাড়িয়ে নেয়। পূর্ণতা অবাক হয়ে তার দিকে তাকালে জাওয়াদ গুরুগম্ভীর গলায় বলে, আমাকে নিয়ে ব্যস্ত হবেন না ম্যাম, আপনি মিটিংটা আবারও শুরু করেন। সামান্য চোটে কিছু হবে না আমার। জাওয়াদ পূর্ণতাকে কিছু বলতে না দিয়ে নিচ থেকে উঠে বসে। তারপর বিনীতভাবে সকলের উদ্দেশ্যে বলে, আমি সকলের কাছে বিনীতভাবে ক্ষমা চাইতে এই ঘটনাটির জন্য। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই অ্যাক্সিডেন্টের প্রভাব যেন আমাদের মিটিং বা প্রজেক্টে না পড়ে। আর এক্সকিউজ মি। জাওয়াদের হাত দিয়ে রক্ত পড়ছে দেখে সকলে তার প্রতি সহানুভূতি প্রদর্শন করে। আজকে জাওয়াদের কাজ বা ব্যবহার নিতান্তই বেশ আনঅফিসিয়াল হয়ে গেল, তার এতে কিছু যায় আসে না। সে সকলের থেকে বিদায় নিয়ে মিটিং রুম ত্যাগ করে। সকলে আবারও মিটিং শুরু করার কথা বলল। পূর্ণতা একটা ব্রেকের কথা বলে জাওয়াদের পেছন পেছন ফার্স্ট এড বক্স নিয়ে ছুট লাগায়। যাওয়ার আগে পিয়ন ও তার পিএ সিনথিয়াকে আগত গেস্টদের চা নাস্তার ব্যবস্থা করতে বলে যায়। এই দেখি, আপনার হাত দেখান।
পেছন থেকে পূর্ণতার চিন্তিত গলা শুনে জাওয়াদের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি দেখা দেয়। তার কেন জানি মনে হচ্ছিল পূর্ণতা আসবেই তার পেছন পেছন, আর তার ধারণাটিকে সত্য করে পূর্ণতা সত্যিই আসলো। পূর্ণতা নিচ থেকে জাওয়াদের সামনে এসে দাঁড়ায়। তারপর তার হাত নিজের কাছে টেনে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে কতটুকু কেটেছে। জাওয়াদ সন্তর্পণে পূর্ণতার চিন্তিত মুখখানার দিকে তাকিয়ে থাকে। তাদের বিয়ের মাত্র 25তম দিন চলছে আজ, কিন্তু এই কয়দিনই জাওয়াদ পূর্ণতার তার প্রতি পাগলামি দেখে অবাক হয়ে গিয়েছে। মেয়েটা সে বলতে কেমন জান দেয়। সে যদি একটা আহ করে তাহলেও পূর্ণতা কেমন অস্থির হয়ে যায়। জাওয়াতকে বাচ্চাদের মতো ট্রিট করে, কিন্তু এত এত ভালোবাসা, যত্ন, পাগলামির বদলে সে শুধু পূর্ণতাকে অবহেলা, অবজ্ঞাই উপহার দিচ্ছে। পূর্ণতা একটা কটনে কিছুটা ডেটল নিয়ে জাওয়াদের ক্ষতস্থানে লাগাতে নিবে, তখনই জাওয়াদ তার হাত ছাড়িয়ে নেয় পূর্ণতার থেকে। এমনটা করা এবার পূর্ণতারও মেজাজ খারাপ হয়ে যায়। সে কিছুটা অসন্তোষ নিয়ে বলে, এমন অদ্ভুত আচরণ করছেন কেন তখন থেকে? সমস্যা কোথায়? ক্ষতস্থানে ওষুধ লাগাতে দিচ্ছেন না কেন? জাওয়াদের কাছে যেন পূর্ণতার কথার জবাব তৈরি ছিল। সে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আমার ক্ষতস্থান চিন্তা না করে নিজের সম্মান কুনজর থেকে রক্ষা করার চিন্তা করো, নাকি আনন্দ পাও অন্যকে আমার জিনিস দেখিয়ে? জাওয়াদের কথাগুলো পূর্ণতার মাথার উপর দিয়ে চলে যায়। তার সম্মান কিভাবে নষ্ট হলো? সে তো যথেষ্ট শালীনভাবে শাড়ি এবং অন্যান্য পোশাক পরিধান করে, আর তার জিনিস বলতে কি বোঝালো জাওয়াদ? পূর্ণতা বোকা বোকা গলায় শুধায়, আপনার জিনিস আমি কিভাবে অন্যকে দেখিয়ে মজা নিলাম? জাওয়াদ এবার চরম ক্ষেপে ওঠে। সে তার কাটা হাতটা পূর্ণতার আঁচলের ভাঁজে নিয়ে রাখে তার উন্মুক্ত কোমরে। তারপর এক প্রকার খাবলে ধরে সেই জায়গাটা। জাওয়াদের এমন আকস্মিক আক্রমণে পূর্ণতা হকচকিয়ে যায়, সেই সাথে ভয়াবহ রকমের চমকে যায়। জাওয়াদ পূর্ণতার কোমর খামচে ধরে তাকে নিজের কাছে নিয়ে এসে হিসিয়ে বলে, এটা আমার। যাকে স্পর্শ করেছি সে পুরোটা আমার। জোর করে হোক আর অনিচ্ছায় হোক, 3বার কবুল করে তোমাকে নিজের জন্য বৈধ করেছি। আমার জিনিস নিয়ে হাঙ্কি পাঙ্কি পছন্দ না। এতই যদি অন্যদের দেখাতে ইচ্ছে করে তাহলে আমাকে ডিভোর্স দিয়ে যাকে ইচ্ছা দেখাও, কিন্তু যতদিন আমার নামের সাথে তোমার নাম জুড়ে আছে ততদিন আমি এসব হাঙ্কি পাঙ্কি সহ্য করব না। বুঝতে পেরেছ? পূর্ণতা যেন আলাদা এক ঘরে চলে গিয়েছে। তাদের বিয়ের এই কয়েকদিনে জাওয়াদ তেমন একটা ভালো করে কথাই বলেনি তার সাথে। সেই জাওয়াদের কণ্ঠে আজ পূর্ণতার জন্য কি তীব্র অধিকার বোধ। পূর্ণতা তার এটাই কি জাওয়াদের মূল বক্তব্য? হ্যাঁ তো। জাওয়াদ স্পষ্ট এই স্বীকারোক্তি দিল। পূর্ণতার মাথা কয়েক মুহূর্তের জন্য ব্লাঙ্ক হয়ে যায়। পূর্ণতা আজ খুশিতে পাগল প্রায়। জাওয়াদ প্রথমবারের মতো তার ওপর অধিকার খাটিয়েছে, তাকে নিজের ব্যক্তিগত জিনিস বলেছে। পূর্ণতা ভেবে পায় না এত খুশি সে কোথায় রাখবে। পূর্ণতা বর্তমানে নিজের কেবিনে বসে বসে এসব কথাই ভাবছে আর মিটমিটিয়ে হাসছে। সে ভাবে এই খুশি উপলক্ষে আজ ডিনারে স্পেশাল কিছু রাঁধবে সকলের জন্য। ভাবনা অনুযায়ী সে 6টা বাজে অফিস থেকে বের হয়েছে। জাওয়াদের ছুটি হবে 7:30টায়। পূর্ণতা বাসায় এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ ননদের সাথে হই হুল্লোড় করে সময় কাটায়। তারপর মাগরিবের নামাজের পর নিজ হাতে শ্বশুর বাবাকে চা বানিয়ে দেয়। মিস্টার শেখ লোকটা ভীষণ নরম ও কোমল মনের মানুষ। সে মনে মনে পূর্ণতাকে নিজের পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছে এবং তার সাথে নিজের মেয়ের মতোই আচরণ করে। শুধু তার বউয়ের সামনে মাসুম সেজে থাকেন। জাওয়াদের হাবভাবও আজকাল সুবিধার না। বাসায় এসে আগে এদিক ওদিক মাথা ঘুরিয়ে বউকে খোঁজে। জিজ্ঞেস করলে বলবে, বাসা খালি খালি লাগছে, সবাই কই? পূর্ণতা আরেক কাপ আদা চা নিয়ে তার জানা সকল দোয়া দরুদ পড়ে বউকে ফু দিয়ে শাশুড়ির কাছে আসে। তারপর মিনমিনে গলায় বলে, শাশুমা, আপনার জন্য চা এনেছিলাম। পূর্ণতা বাহিরে সকলের সামনে যতই হামতাম করুক না কেন, সে তার বাবার ন্যায় সম্মান, ভালোবাসা ও ভয় পায় মিস্টার অ্যান্ড মিসেস শেখকে। কারণ সে মন থেকে তাদের দুজনকে নিজের পিতামাতার জায়গায় বসিয়েছে।
শ্বশুর বাবা তার মাটির মানুষ হলেও শাশুড়ি একদম খানে দজ্জাল। তার মন মতো কিছু না হলে মুখে তেমন কিছুই বলবে না, শুধু শান্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকবে। কিন্তু তার সেই শান্ত দৃষ্টি মুখের কাজ করে দিবে। মিসেস শেখ তখন নামাজ শেষ করে ওজিফা শরীফ পাঠ করে উঠে জায়নামাজ গোছাচ্ছিলেন। সে নামাজের হিজাব মাথা থেকে খুলতে খুলতে বলেন, আল্লাহ আমার হাত দুটোকে এখনো কার্যকর রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি সে হাত দিয়ে সবই করতে পারি। সকালে নাস্তা থেকে রাতের খাবারের ব্যবস্থা এই হাত দুটো দিয়েই করি। শুধু শুধু কষ্ট করে আমার জন্য চা বানিয়ে এনে তোমার সুন্দর সুন্দর হাত জোড়ার শোভা নষ্ট করার কোনো কারণই আমি দেখছি না। মিসেস শেখ তাকে ঘুরিয়ে পেঁচিয়ে খুবই সূক্ষ্মভাবে কাজ না করার খোঁচা মারে। পূর্ণত অফিসের কাজের জন্য বেশি একটা ঘরের কাজ করতে পারে না। মিসেস শেখও কাজের লোকদের কাজ পছন্দ করেন না। তার বয়স হয়ে যাওয়ায় জাওয়াত জোর করে একজন ছুটা কাজের লোক রেখেছেন, যে কিনা জামা কাপড় ও ঘর মুছে দিয়ে যায়। এছাড়া বাকি সকল কাজ মিসেস শেখ নিজেই করেন। পূর্ণতা অফ ডেগুলোতে তাকে টুকটাক সাহায্য করে। মিসেস শেখ তাকে কথা শোনালেও সে তেমন একটা গায়ে মাখে না। আজও তেমনই হলো। পূর্ণতা মিসেস শেখের হাত থেকে নামাজের হিজাবটা নিজের হাতে তুলে নিয়ে তার হাতে চায়ের কাপটা ধরিয়ে দেয়। মিসেস শেখ এসে চোখ গরম করে তাকালে পূর্ণতা আকস্মিক তার ঠোঁট পাউজ করে চুমুর ভঙ্গিমায় বলে, শাশুমা, রাগ করলে চুমু দিয়ে দিব কিন্তু একদম। মিসেস শেখ তার রেহেন কথায় থতমত খেয়ে যায়। বলে কি এই ব্যাককেল মেয়ে, শাশুড়ির সাথে কেউ এমন বিটলামি করে? অন্তত সে তার এত বছরের বয়সে আজ অব্দি এমন নির্লজ্জ পুত্রবধূ কোথাও দেখেননি বা শোনেননি। শাশুড়িকে হুমকি দিচ্ছে রাগ করলে চুমু দিয়ে দিবে, এমন ঠোঁট কাটা নির্লজ্জ বই তার ছেলের কপালে ছিল। মিসেস শেখ রাগান্বিত গলায় বলে, আমার মেজাজ গরম করবে না বলে দিলাম মেয়ে। কষিয়ে একটা লাগিয়ে দিয়ে তোমার সব বিটলামি ছুটিয়ে দিব। পূর্ণতা একটু এগিয়ে এসে তার এক গাল পেতে দিয়ে বলে, নেন দিন, আমি কিছু মনে করব না। একজন ব্যক্তিকে আপনি বিভিন্নভাবে ভয়, ভীতি বা রাগ দেখাচ্ছেন, কিন্তু সে ভয়তে পাচ্ছেই না, উল্টো আপনার ভয়ের কারণ হয়ে যাচ্ছে। এর চেয়ে বিরক্তিকর কিছু নেই বোধহয় আর। মিসেস শেখ পূর্ণতার উপর বিরক্ত হয়ে শেষমেশ চাটা মুখে দেয়। চা মুখে দেওয়ার সাথে সাথে তার চোখ ভালো লাগায় বন্ধ হয়ে যায়। খুবই চমৎকার হয়েছে চাটা। মিসেস শেখ আরও এক চুমুক পান করেন। আরেকবার চায়ের কাপে চুমুক দিতে নিবে, তখন দেখতে পায় পূর্ণতা ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে আছে। তার চোখে মুখে কিছু একটা জানার ইচ্ছা স্পষ্ট ভেসে উঠেছে। সে যে জানতে চাচ্ছে চাটা কেমন হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। মিসেস শেখ গলা খাকারি দিয়ে খ্যাক খ্যাক করে বলেন, আজব তো, এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? না, আপনার তৃপ্তি নিয়ে চা খাওয়াটা দেখছিলাম। মজা হয়েছে? মিসেস শেখ নিজের ভেতরে পুষে রাখা রাগটা চেয়েও বের করতে পারছেন না বর্তমানে। মেয়েটা ভীষণ আগ্রহ নিয়ে তাকিয়ে আছে তার দিকে, তার উত্তর শোনার জন্য। আর এমনিতেও চা ভালো হয়েছে। মিথ্যে বলতেও কেমন কুণ্ঠাবোধ করছেন। মিসেস শেখ চা নিয়ে চলে যেতে যেতে বলেন, মুখে দেওয়ার যোগ্য হয়েছে। পূর্ণতা তার উত্তর শুনে বুঝতে পারে ভালোই হয়েছে। সে মিসেস শেখের যাওয়ার দিকে তাকিয়ে একটা ভেংচি দিয়ে বলে, এহ, একটু প্রশংসা করলে বোধহয় তার ভাব কমে যাবে। দাঁড়ান না দাঁড়ান, বছরটা ঘুরতে দিন, 4-5টা নাতি নাতনি ধরিয়ে দিব, তখন উঠতে বসতে শুধু পূর্ণতা আর পূর্ণতা জপ করবেন। পূর্ণতা অনেক কষ্টে এক প্রকার হাতে পায়ে ধরে তার শাশুড়িকে আজকের জন্য কিচেন ছেড়ে দিতে রাজি করায়। পূর্ণতার মা না থাকলে কি হবে? মিস্টার আহমেদ নিজ উদ্যোগে মেয়েকে সবকিছু নিজের হাতে শিখিয়েছেন। যেটা সে নিজে পারতেন না সেটা লোক দিয়ে শিখিয়েছেন, যাতে পূর্ণতাকে জীবনে কখনো অন্যের উপর নির্ভরশীল হতে না হয় বা জীবনে কোথাও থেমে যেতে না হয় নিজের অপারগতার কারণে। কিন্তু এত কিছু শিখিয়েই বা হলো কি? সেই পূর্ণতা তো জীবনের পথ চলায় বাজেভাবে থমকে গেল এক শ্যামসুন্দর পুরুষের কাছে। জাওয়াতকে ছাড়া নিজের জীবনে অন্য কোনো পুরুষের কথা সে কল্পনাও করতে পারে না। পূর্ণতা আজ কয়েক পদের দেশীয় খাবার রান্না করেছে,
সেগুলোর মধ্যে রয়েছে লাল শাক দিয়ে ছোট চিংড়ি মাছ, রুই মাছের দো পেঁয়াজা, গরুর গোস্তের কষা কষা, সাদা ভাত, ঘন ডাল, সালাদ। আর শেষ পাতে মিষ্টিমুখ করার জন্য জাওয়াতকে মিষ্টি নিয়ে আসতে বলল। জাওয়াত জ্যামজট পেরিয়ে রাত ৯টায় বাসায় আসে। বাসায় প্রবেশ করতে নানান পদের রান্নার সুবাসে তার পেটের ক্ষুধাটা হু হু করে বাড়তে থাকে। সে ঘরে ঢুকতে ঢুকতে খানিক উঁচু গলায় বোনকে বলে, জিনি, আজকে তোকে দেখতে এসেছিল যে, এত বাহারি খাবারের ঘ্রাণ আসছে। আবার মিষ্টি আনতে বলল তোর ভাবি। বিয়েটি কি ফাইনাল হয়েই গিয়েছে একেবারে তোর? জাত ঘুরিয়ে পেঁচিয়ে ঘটনা জানার চেষ্টা করে এবং সফল হয় বটে। জিনিয়া ভাইয়ের কথা শুনে মুখ ফুলিয়ে বলে, আজ্ঞে না, ভ্রাতা আমার। আপনার প্রিয়তম পত্নী আজ আমাদের জন্য রান্না করেছেন। তারই সুবাস ছড়িয়েছে। পূর্ণতার রান্নায় এত সুন্দর ঘ্রাণ আসছে শুনে জাওয়াত বেশ অবাকই হয়ে যায়। পূর্ণতা যে এত ভালো রান্না করতে পারবে সেটা সে কখনো ভাবেনি। জাওয়াত কৌতূহল নিয়ে প্রশ্ন করে, পূর্ণতা রান্না করছে রাতের খাবার? কিন্তু কেন? জিনিয়া কাঁধ নাচিয়ে মিষ্টির প্যাকেটটা ভাইয়ের হাত থেকে নিয়ে ফ্রিজে রাখতে রাখতে বলে, তোমার বউকে গিয়ে জিজ্ঞেস করো কেন করেছে। আমি জিজ্ঞেস করলাম বলেনি, শুধু বলল আজ ভাবিপু ভীষণ খুশি, তাই রান্না করে সকলকে খাওয়াবে। জানো ভাইয়া, রান্নাগুলো এত মজা হয়েছে। আমি সবগুলো একটু একটু খেয়ে দেখেছি। ইয়াম্মি ইয়াম্মি হয়েছে সব রান্না। জাওয়াত জিনিয়ার কথা শুনে আরো একবার অবাক হয়ে যায়। সে তার অবাকতা নিয়ে রুমে গিয়ে ফ্যান ছেড়ে জিরুতে থাকে। প্রতিদিনের মতো আজও পূর্ণতা চঞ্চল পায়ে ছুটে এসে জাওয়াদের হাতে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত ধরিয়ে দিয়ে নিজে হুড়মুড়িয়ে বলতে থাকে, আজ নিজের শার্ট নিজেই খুলে নিন। হ্যাঁ, আমার হাতে তেল মশলা লেগে আছে, আপনার শার্টে দাগ পড়ে যাবে। আর আমি আসছি, গোস্তটা প্রায়ই হয়ে এসেছে। আপনি ফ্রেশ হয়ে আসুন, আজ সবাই একসাথে খাবো। কথাগুলো বলেই পূর্ণতা জাওয়াতকে কিছু বলার সময় না দিয়ে চলে যায়। জাওয়াত ব্যাককালের মতো তার কথাগুলো শুনে যায়। সে জিজ্ঞেস করতে চেয়েছিল আজ কি উপলক্ষে এসব করছে, কিন্তু তার আগে গবেট মেয়েটা চলে গেল। জাওয়াত মনে মনে একটু রেগে যায়, কিন্তু কেন রেগে যায় তার যৌক্তিক কোনো কারণ নেই। বর্তমান পূর্ণতা রিসোর্টের গার্ডেন এরিয়ায় তাজওয়াতকে খুঁজতে থাকে। এই কোল সেই কোল হতে হতে কিউটের ডিব্বা তাজওয়াত যে কত কোল বদল হয়েছে তার হিসাব নেই। পূর্ণতার এবার প্রচন্ড রাগ হয় নিজের উপরও আর তার কাজিনদের উপরও। কি দরকার ছেলেটাকে এত কোলে নেওয়ার? একজন কোলে নিয়ে সকলে মিলে আদর কর, তা না, সকলকেই কোলে নিতে হবে। পূর্ণতা ঠিক করে নেয় এবার ছেলেকে নিজের কাছে পেলে আর কাউকে দিবে না। পূর্ণতার ভাবনাগুলো একদিক দিয়ে দেখলে মনে হবে কেমন একগুঁয়ে অহংকারী টাইপের মনে হতে পারে, কিন্তু বাচ্চাদের মায়েরা সন্তানদের জন্য এমন বহু ভাবনাই মনে মনে ভেবে থাকে। তারা বাচ্চাদের নিজেদের চোখের আড়াল করলে কত শত ভাবনা যে তাদের মস্তিষ্কে এসে হানা দেয় তা শুধু বাচ্চাদের মায়েরাই জানেন। বহু খোঁজাখুঁজির পর অবশেষে গার্ডেনের এক কর্নারে তাজওয়াদের দেখা মেলে। তাজওয়াদ একজন বয়স্ক মহিলার কোলে বসে জুস খাচ্ছে আর গল্প করছে। যদিও মহিলাটির এক পাশ দেখা যাচ্ছে, কিন্তু মহিলাটির মাথায় শাড়ির আঁচল দিয়ে ঘোমটা দেওয়া দেখে তার মুখশ্রী দেখতে পারে না পূর্ণতা। পূর্ণতা তাদের কিছুটা কাছে গিয়ে তাজওয়াদকে বলে, এই দুষ্টু ছেলে, তুমি এখানে বসে আছো আর আমি সারা রিসোর্টে খুঁজে ফেলেছি তোমায়। তাজওয়াদ মাকে দেখে খুশি হয়ে ওঠে। সে আগের জায়গাতেই বসে থেকে উচ্ছ্বসিত গলায় বলে ওঠে, মাম্মা, দিকো, আমার একটা দাদুন হয়েছে। উনি আমার দাদুন। আমাকে জানো, একটা তুন্দল গল্প শুনিয়েছে। পূর্ণতা দাদুন ডাকটা শুনে থমকে যায়। দাদুন, ভাই, এসব তো বাবার বাবা মাকে ডাকে বাচ্চারা, কিন্তু তার ছেলে যে তার মতে হতভাগা। যেখানে বাবাই নেই সেখানে দাদুন দাদাভাই এসব আসবে কোথা থেকে? পূর্ণতা ছেলের দিকে হাত বাড়িয়ে দিয়ে মলিন গলায় বলে, মায়ের কাছে আসো আব্বু, ওনাকে আর ডিস্টার্ব করো না। মহিলাটি পূর্ণতার কথা শুনে বলে ওঠে, না না, আমি মোটেই ডিস্টার্ব হচ্ছি না। আমি তোর সঙ্গ ভীষণ পছন্দ করছি। কথাটা শেষ করে মহিলাটি পূর্ণতার দিকে ফিরে আরো কিছু বলতে চায়, কিন্তু তারা একে অপরকে দেখে থমকে যায়।
পূর্ণ তার পায়ের তলার মাটি সরে যায়, তার জীবন এলোমেলো করে দেওয়ার প্রধান চরিত্রটিকে দেখতে পেয়ে। বয়স্ক মহিলাটি একবার পূর্ণতার দিকে, আরেকবার তাজওয়াদের দিকে হতভম্ব দৃষ্টি নিয়ে তাকাতে থাকে। হঠাৎই পূর্ণতা শকুনের মতো ছোঁ মেরে মহিলাটির কোল থেকে তাজওয়াতকে ছিনিয়ে নিয়ে ছুটে সেই জায়গা ছেড়ে চলে আসে। মহিলাটি দুর্বল গলায় কিছু বলে হয়তো, কিন্তু পূর্ণতা তা না শুনেই চলে যায়। অন্ধকার রুমে সিক্ত চিবুক নিয়ে বসে আছে এক সৌষ্ঠব পুরুষ। তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙাচোরা অনেক বস্তু, অসংখ্য কাচের ভাঙা টুকরো। এলোমেলো জিনিসের মাঝে বসে নিজের পূর্বের সুখময় দিনগুলোর স্মৃতি রোমন্থন করছে পুরুষটি। হাতে তার এক লাল খয়েরি শাড়ি, এই সেই শাড়ি যেটা পরিধান করেছিল বলে পুরুষটি প্রথমবারের মতো তার বহুল আকাঙ্ক্ষিত নারীটির ওপর অধিকারের প্রয়োগ করেছিল। কিঞ্চিত পরিচয় করিয়েছিল নিজের বিশ্রী রাগের সাথে। কিন্তু নারীটি কি ধাতুর তৈরি ছিল সেটা উপরওয়ালাই জানে। তার রাগ দেখানোতে সামান্য অভিমানটুকু তো করলই না, বরং চাইল এক বহু মূল্যবান জিনিস, যেটা সে দিল তো ঠিকই, কিন্তু দিয়ে তাকে হারিয়ে যেতে বাধ্য করল। অতীত। সেদিন খাওয়ার সময় হয় আরেক কাহিনী। মিসেস শেখ কিছুতেই ডাইনিং টেবিলে বসে খাবেন না, কিন্তু পূর্ণতা তাকে আনিয়েই ছাড়বে। শেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় মিসেস শেখকে ডাইনিং টেবিলে সকলের সামনে বসে খাওয়ার ব্যাপারে রাজি করানো যায়। পূর্ণতা আজ প্রথমবারের মতো শ্বশুরবাড়ির সকলকে নিজ হাতে বেড়ে খাওয়ায়। যিনিও মিস্টার শেখ তাকে বেশ কয়েকবার তাদের সাথে বসতে বলে খেতে, কিন্তু পূর্ণতা বলে সকলের খাওয়া হয়ে যাওয়ার পর সে খাবে। তার রান্না যে কতটা ভালো হয়েছে সেটা সকলের খাওয়া দেখেই বোঝা যাচ্ছে। জিনিয়া ছোট মানুষ, সে সকলের সামনেই বলে দেয় তার ভাবির রান্না 5 স্টার হোটেলের শেফদের কাছে ফেল। মিস্টার শেখও ইনিয়ে বিনিয়ে তার প্রশংসা করেছে। শুধু ঘাটতারা মিসেস শেখ ও তার বাধ্যগত ছেলে জাওয়াদ চুপ ছিল পুরোটা সময়। পূর্ণতা তাদের সন্তুষ্ট নিয়ে খেতে দেখেই বুঝে নেয় রান্না ভালো হয়েছে। পূর্ণতা অশ্রুসিক্ত চোখে তাদের দেখতে থাকে। আজ তারও একটা সংসার আছে, সে একা না। জাওয়াদ তার স্বামী, তার ভালোবাসার মানুষ। তার মাধ্যমে আরেকটা বাবা ও মা পেয়েছে সে। পেয়েছে একটা বোনের মতো ননদ। এমনই একটা সুখের সংসারের স্বপ্ন সে বুঝ হওয়ার পর থেকেই করে এসেছে। পূর্ণতার মা মারা যাওয়ার আগ পর্যন্ত তাদের তিনজনের একটা সুখের সংসার ছিল, কিন্তু মা মারা যাওয়ার পর সে আর তার বাবা প্রচণ্ড একা হয়ে যায় ভেতরে ভেতরে। তার বাবা নিজের একাকিত্ব ঘুচাতে কাজকে নিজের সঙ্গী করে নেয়, কিন্তু পূর্ণতা, সে তো তখনও ছোট। যে বয়সে বাচ্চারা বাবা মায়ের মাঝে শুয়ে তাদের থেকে রূপকথার গল্প শুনতে শুনতে ঘুমায়, সেই বয়সে সে একা অন্ধকার ঘরে ঘুমিয়েছে। না, সে একটুও ভয় পায়নি। তার ম্যাচুরিটি এসে পড়েছিল অল্প বয়সী। কিন্তু ঝড়ের রাতগুলোতে বজ্রপাতের শব্দ ভয় পেয়েছে ঠিকই, কিন্তু কেউ এগিয়ে এসে তাকে বুকে আগলে নেয়নি। যদি বাবা বাসায় থাকতো তাহলে সে হয়তো আসতো, না হয় পূর্ণতাকে মাথায় বালিশ চাপা দিয়ে নিচের ভয় কমাতে হয়েছে। তার চাচি ছিল তার আরেক মায়ের মতো, কিন্তু পূর্ণতার মা মারা যাওয়ার পর থেকে সেও কেমন বদলে যেতে শুরু করলো। সবকিছু কেমন দায় ছাড়া ভাবে করত। একদিন আরিয়ানকে সে নিজের হাতে খাইয়ে দিচ্ছিল, তখন পূর্ণতা তাকে খাইয়ে দিতে বলে। তখন তার চাচি তাকে উটকো ঝামেলাও বলে আখ্যায়িত করে। আরিয়ান তখন ফোনে গেম খেলছিল বলে এতটা খেয়াল করেনি। এরপর থেকে সে কখনোই কারো কাছে কোনো আবদার করেনি, একমাত্র তার বাবা ছাড়া। বাবার পর সে তার সকল আবদার আহ্লাদ করে একমাত্র তার ব্যক্তিগত পুরুষের কাছে। যদিও প্রতিবারই সে খালি হাতে ফিরে যায়, কিন্তু তার বিশ্বাস তার আবদারগুলো একদিন সব পূরণ হবে জাওয়াদের মাধ্যমেই। জাওয়াদ খেতে খেতে হঠাৎই পূর্ণতার দিকে নজর দিলে দেখতে পায় পূর্ণতার দুগাল ভেসে যাচ্ছে অশ্রু জলে। জাওয়াদ অবাক হয়ে তাকিয়ে থেকে জিজ্ঞেস করে, কি হলো, কাঁদছো কেন? তার কথা শুনে সকলেই খাওয়া থামিয়ে পূর্ণতার দিকে তাকায়। পূর্ণতা চটপট হাতে নিজের চোখের পানি মুছে নিয়ে একটা জোড়াতালির হাসি দিয়ে বলে, আরে হাতে মশলা ছিল তো, সে হাত দিয়ে চোখ চুলকে ফেলেছি।
আপনারা খান, আমি একটু চোখে মুখে পানি দিয়ে আসছি। পূর্ণতা কথাটা শেষ করে নিজের রুমে চলে যায়। সকলে কিছুটা অবাক হয় তার এহেন কাজে, কিন্তু পরে তারা খাওয়ায় ব্যস্ত হয়ে যায়। খেতে পারে না শুধুমাত্র জাওয়াত। তার মন বলছে, ওই অশ্রু শুধু তেল মশলার কারণে আসা অশ্রু না, ওই অশ্রু অনেক কষ্টের পর পাওয়া কাঙ্ক্ষিত বস্তুর ফল। আর অল্প কিছু খেয়ে জাওয়াত রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে পূর্ণতা ব্যালকনিতে দাঁড়িয়ে গ্রিলে মাথা ঠেকিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তার চোখে তখনও ভেজা। জাওয়াত তার পেছনে গিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে পড়ে। সে বেশ শুনতে পারছে পূর্ণতা ফুফাচ্ছে। জাওয়াদের এবার কেন জানি টেনশন হতে থাকে। মেয়েটাকে ঘন্টাখানেক আগেও তো দেখলো কত হাসি খুশি, হঠাৎই কি হলো তার? জাওয়াদ এবার মুখাবয়ব গম্ভীর করে রাশভারী গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন থেকে দেখছি কাঁদছো। এবার সত্যিটা বলবে, মিথ্যে আমার একটুও পছন্দ না। কিছু সময় পেরিয়ে যায়। হুট করে পূর্ণতা পেছনে ঘুরে জাওয়াদের বুকে মুখ গুজে তার পিঠ খামচে ধরে কাঁদতে থাকে অল্প শব্দ করে। জাওয়াদ হতভম্ব হয়ে যায় তাকে কাঁদতে দেখে। সে এতদিন যেই পূর্ণতাকে দেখে এসেছে, সেই পূর্ণতা আর আজ তার সামনে দাঁড়িয়ে থাকা পূর্ণতা একদম ভিন্ন। জাওয়াদ দোনমনো করতে করতে তার একটা হাত রাখে পূর্ণতার পিঠে, তারপর আস্তে ধীরে বুলিয়ে দিতে থাকে, শান্ত করে পূর্ণতাকে সময় নিয়ে। পূর্ণতা একটু শান্ত হতেই তার বুক থেকে মুখ উঠিয়ে জাওয়াদের দিকে তাকায়। তাদের রুম থেকে আসা লাইটের আলোয় পূর্ণতার মুখশ্রী জাওয়াদের সামনে স্পষ্ট হতেই জাওয়াদ কিছুটা আটকে যায়। পূর্ণতার চোখ মুখ লাল হয়ে ফুলে আছে। পূর্ণতা রক্তজবার ন্যায় লাল মুখশ্রী ও ভাঙা ভাঙা গলায় করা আবদার শুনে জাওয়াদের আশপাশ যেন এক মুহূর্তের জন্য থমকে যায়। পূর্ণতা নাক টেনে ভেঙে আসা গলায় বলে, একটা বাচ্চা দিবেন আমায় শ্যামসুন্দর পুরুষ, একটা ছোট্ট জান। আপনার অস্তিত্ব আমি আমার মাঝে ধারণ করতে চাই। সে, আপনি, আমি, বাবা মা, যিনি, সবাইকে নিয়ে একটা সুখের সংসার হবে আমার। আপনার কাছে আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট চাওয়া হবে এটা। মাতৃত্বের স্বাদ অনুভব করতে চাই। প্লিজ দেন না একটা বেবি। কথা দিচ্ছি, জীবন আর কিছু চাইবো না। কখনো আপনার কথার অবাধ্য হব না। আপনাকে কখনো নাকানি চোবানি খাওয়াবো না, প্রমিস। দিবেন একটা বেবি? মাম্মাম, ও আম্মু, দরজা খুলো। আই এম শেল্টারিং আউটসাইড। তাজ তার ছোট ছোট হাত দিয়ে দরজা ধাক্কাতে ধাক্কাতে কথাগুলো বলতে থাকে। তাজওয়াদের চিকন গলার স্বর শুনে পূর্ণতা তার অতীতের স্মৃতিচারণ থেকে বের হয়ে আসে। তাজওয়াদের জন্ম কানাডার মতো শীত প্রধান দেশে হয়, সে একটুও গরম সহ্য করতে পারে না। এসির বাইরে গেলে ছেলেটা গরমে নাজেহাল হয়ে যায়। পূর্ণতা দৌড়ে দরজা খুলে দেখে ছেলে তার লাল টমেটোর মতো গালজোড়া ফুলিয়ে দাঁড়িয়ে আছে। পাশে একজন স্টাফ দাঁড়ানো। সে তাজওয়াতকে দিতেই এসেছিল। পূর্ণতা তাজওয়াতকে কোলে তুলে স্টাফটিকে বিদায় করে দেয়। দরজা লাগিয়ে ছেলের গায়ের পাঞ্জাবি খুলে দিয়ে এসি ছেড়ে বসিয়ে দেয়। ছেলেটা 1 ঘন্টা হয়নি বাহিরে গিয়েছে, এর মধ্যেই ঘেমে একদম গোসল করে উঠেছে। তাজওয়াত একটু স্বস্তি পেতে আদো আদো গলায় মায়ের কাছে নালিশ দিল, মাম্মাম, এখানে চবাই দুত্তু, জানো, আমাকে চবাই কোলে নেওয়ার জন্য কিমন কিমন করেছে। আমি ভয় পেয়ে গেছি। আলু মামা ইত্তু বালু, সে কত দমক দিয়েছে, কিন্তু কেউ চোনেনি তাল দমক। আলু মামা শুনে পূর্ণতা থতমত খেয়ে যায়। আলু নামে তার কোনো কাজিন ব্রাদার আছে বলে তার মনে পড়ে না। সে ছেলেকে জিজ্ঞেসই করে বসে, আলু মামাটা আবার কে শোনা? কিনু, ওই যে কাল আমাদের চাতে পাক্কি গিলু, মনস্টার তাকে ডিসুম দিয়ে আমাদের নিয়ে আসলো, ওই মামাটা। আরিয়ানকে সবাই ছোট করে আরু বলে, আরি বলে, এক একজন এক এক নামে ডাকে। তার ছোট মানুষ, আরু উচ্চারণ করতে গিয়ে এটাকে আলু বানিয়ে দিয়েছে। পূর্ণতা ছেলের কথা শুনে কতক্ষণ চোখ পিট পিট করে তাকিয়ে থাকে, তারপর হুট করে হা হা করে হেসে দেয়। হাসতে হাসতে ছেলেকে বুকে জড়িয়ে ধরে বিছানায় শুয়েই পড়ে। ছেলের গালে ঠোঁট ডাবিয়ে চুমু দিয়ে বলে, আব্বা, তুই এত কিউট কেন রে বাপ? আমার কিউটের ডিব্বা বাপজান। আরিয়ান মামাকে আলু মামা বানিয়ে ফেলেছিস।
তোর আরিয়ান মামা শুনতে পেলে কেঁদে দেবে বোকা ছেলে। হা হা হা। দুই মা ছেলে মেতে ওঠে খুনসুটিতে। বিকেলের দিকে রোদ একটু পড়তেই পূর্ণতা রেডি হয়ে তাজওয়াতকে নিয়ে রুম থেকে বের হয়। নিচে গ্রাউন্ড ফ্লোরে আসতেই একজন পুরুষ তাকে ডেকে ওঠে। কণ্ঠস্বর কেমন চেনা চেনা ঠেকল। পূর্ণতার আত্মা ধক করে উঠে পুরুষটির গলার আওয়াজ পেয়ে। তবে কি শেষ পর্যন্ত ধরা পড়েই গেল? পূর্ণতা পেছনে ঘুরে দেখে পুরুষটি তার পরিচিত, কিন্তু সে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে না। ব্যক্তিটি আরিয়ানের মায়ের দিকের কাজিন হয়। নাম তৌফিক হাসান। একসময় প্রচন্ড পাগল ছিল সে পূর্ণতার জন্য। শিক্ষাগত যোগ্যতা ও আর্থিক দিক দিয়ে পূর্ণতার জন্য একদম পারফেক্ট ছিল, কিন্তু পূর্ণতা তাকে রিজেক্ট করে দিয়ে জাওয়াতকে নিজের জন্য বেছে নিয়েছিল। পূর্ণতার বিয়ের পর একবার দেখা হয়েছিল, তারপর তার জীবন কোথা থেকে কোথায় চলে গেল পূর্ণতা টেরই পেল না। তৌফিক হেঁটে পূর্ণতার দিকে এগিয়ে আসে। তারপর ঠোঁটের কোণে কিছুটা হাসি ফুটিয়ে তুলে বলে, কেমন আছো পূর্ণতা? পূর্ণতা সৌজন্য সূচক হেসে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভাইয়া? পূর্ণতার মুখে ভাইয়া ডাকটা তৌফিকের কখনোই পছন্দ ছিল না। আজও পছন্দ হলো না। সে নাক মুখ কুঁচকে বলে, তোমার আর আমাকে ভাইয়া ডাকার স্বভাব গেল না এত বছরও। পূর্ণতা খানিক হেসে দিয়ে বলে, টেনশন করবেন না, সম্পত্তিতে ভাগ দেওয়া লাগবে না। আমার বাবা আমার জন্য যথেষ্ট রেখে গিয়েছেন। তৌফিক তার কথা শুনে হেসে দেয়। হাসতে হাসতেই তৌফিকের নজর যায় বিদেশিদের মতো দেখতে তাজওয়াদের দিকে। ছেলেটা হলুদ ফর্সা একদম মায়ের মতোই, চুলগুলো হালকা লালচে রঙের, কিন্তু আইবলসগুলো কালো কুসকুসে, একদম জাওয়াদের মতো। তৌফিক পূর্ণতাকে জিজ্ঞেস করে, এটা বুঝি তোমার ছেলে? জি ভাইয়া। তাজওয়াদ আহমেদ আদর ওর নাম। তাজওয়াদের সান নেম আহমেদ শুনে তৌফিকের কপালে কয়েকটা ভাঁজ পড়ে। সে পূর্ণতার স্বামী সম্পর্কে এ টু জেড সব খবর নিয়েছিল। তার জানা মতে জাওয়াদের সান নেম ছিল শেখ। তাহলে এখন পূর্ণতা আহমেদ বলল কেন তাজওয়াদের সান নেমে? তাহলে কি সত্যি ওরা জাওয়াদের ডিভোর্স হয়ে গিয়েছে? সে ভাষা ভাষা খবর পেয়েছে জাওয়াত নাকি পূর্ণতাকে ছেড়ে দিয়েছে। প্রশ্নটা মনে হতেই তৌফিকের কেমন খুশি খুশি অনুভব হয়। এত বয়স হয়ে যাওয়ার পরও সে বিয়ে করেনি। পূর্ণতাকে সে সত্যিকার অর্থে ভালোবেসেছিল, কিন্তু পূর্ণতা তার ভালোবাসার দাম দেয়নি। যদিও তার এঙ্গেজমেন্ট হয়ে আছে এক মেয়ের সাথে, কিন্তু তার মন তাকে একটা শেষ সুযোগ নেওয়ার জন্য প্রলুব্ধ করল। তৌফিক তাকে জিজ্ঞেসই করে বসে, তাজওয়াদ আহমেদ কেন? ওর তো শেখ হওয়ার কথা না। তাহলে কি সত্যি তোমার আর জাওয়াদের ডিভোর্স হয়ে গিয়েছে? প্রশ্নটা শুনে পূর্ণতার বুকের মধ্যে ঝড় বয়ে যেতে থাকে। নিঃশ্বাস আটকে আসে ডিভোর্স নামক শব্দটা শুনে। এই শব্দটা থেকে বাঁচতেই তো 5 বছর আগে সে তার প্রিয় মানুষগুলো মাতৃভূমি ত্যাগ করেছিল, কিন্তু সেই শব্দটিই তাকে এক ভয়াবহ দুঃস্বপ্নের ন্যায় পিছু করে চলেছে। পূর্ণতাকে চুপ থাকতে দেখে তৌফিক মনে মনে ভেবে নেয়, আসলে এই পূর্ণতার জাওয়াদের ডিভোর্স হয়ে গিয়েছে। তৌফিক যেন সাহস পেয়ে যায়। সে পূর্ণতার কিছুটা কাছে এসে কাতর গলায় বলে, আগের বার হয়তো দাওনি সুযোগ, কিন্তু এবার একটা সুযোগ দিবে পূর্ণতা। আমি বেস্ট স্বামী হয়ে দেখাবো। তাজওয়াতকেও নিজের সন্তান হিসেবে বড় করব। প্লিজ পূর্ণতা, দিবে একটা সুযোগ। তৌফিককে হঠাৎ এগিয়ে আসতে দেখে পূর্ণতা খানিক ঘাবড়ে যায়। ঘাড় এদিক ওদিক করে মানুষ খুঁজতে থাকে, কিন্তু এই পড়ন্ত বিকেলে কাউকে পায় না নিজের আশেপাশে। সকলে সন্ধ্যার পর মেয়ের বাড়ি যাবে হলুদের তত্ত্ব নিয়ে, তাই রেডি হচ্ছে। তৌফিক একের পর এক প্রশ্ন করতেই থাকে, কিন্তু পূর্ণতা কোনো জবাব দেয় না। তাজওয়াদও তার কাজে কিছুটা ভয় পাচ্ছে, কিন্তু সে যে তার মায়ের একমাত্র পার্সোনাল বডিগার্ড। তার এক আন্টি বলেছে এই কথাটা। তাজওয়াদ পূর্ণতার তৌফিকের মাঝে এসে দাঁড়িয়ে তৌফিককে নিজের ছোট ছোট হাত দিয়ে ধাক্কাতে শুরু করে আর বলতে থাকে, ইউ পচা লোক, দূরে যাও আমার মাম্মার থেকে। আমার মাম্মার এত কাছে আসছ কেন? ম্যানারলেস লোক। তাজওয়াদের কথা ও কাজ শুনে পূর্ণতা ও তৌফিক দুজনেই ভরকে যায়। পূর্ণতা ছেলের কাজ বুঝতে পেরে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তোলে। তার এইটুকুন ছেলে তাকে এখন থেকে প্রোটেক্ট করছে। মা হিসেবে সে বোধহয় সার্থক। তৌফিক তাজওয়াদকে বোঝাতে চায় সে পচা লোক না, কিন্তু জেদি তাজওয়াদ বুঝলে তো। শেষমেশ পূর্ণতা ছেলেকে নিজের কোলে তুলে নেয়। তারপর তাকে শান্ত করতে বলে,
আব্বু, এটাও তোমার একটা মামু হয়, পচা লোক না। তুমি শান্ত হও সোনা। মামু? আলু মামুর মতো আরেকটা মামু? বাচ্চা বাচ্চা গলায় প্রশ্ন করে। পূর্ণতা ছেলেকে হাসি মুখে জবাব দেয়। তারপর তৌফিকের দিকে তাকিয়ে বলে, আজ একটা কথা স্পষ্ট করে বলে দেই ভাইয়া, জাওয়াদি আমার জীবনের প্রথম এবং শেষ পুরুষ হবে। হ্যাঁ, আজ আমাদের সেপারেশনে আছি, কিন্তু ডিভোর্স হয়নি আমাদের, আর হবেও না। তাই আমার আশা ছেড়ে দিয়ে যার সাথে আপনার এঙ্গেজমেন্ট হয়েছে তার দিকে মনোযোগী হন। সে যদি কোনোভাবে আপনার এই প্রস্তাবের কথা জেনে ফেলে, বুঝতে পারছেন কতটা কষ্ট পাবে সে? আপনার জন্য আমার একটা পরামর্শ থাকবে, ব্যক্তিগত নারীটিকে কষ্ট দিয়েন না ভাইয়া। সে যদি একবার আপনার থেকে মুখ ঘুরিয়ে নেয়, তাহলে জীবন জাহান্নাম মনে হতে থাকবে। কথাগুলো বলে পূর্ণতা তাজওয়াতকে নিয়ে সেই জায়গা ত্যাগ করে। তৌফিক মলিন চোখে তার প্রস্থানের পথে চেয়ে থাকে। পূর্ণতা টনির সাথে রিসোর্টের গার্ডেন এরিয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। টনি তার বয়সে বড় হলেও সে নাম ধরেই ডাকে। কাজের সময় প্রফেশনালিজম বজায় রাখার বিষয়ে পূর্ণতা সবসময় সজাগ। তাজওয়াত কিছু দূরে ফুলের সাথে খেলছে। পূর্ণতা টনিকে বলছে তারা এবার দেশে সেটেলড হয়ে যাবে, আর ব্যবসার দায়িত্ব পুনরায় নিজের কাঁধে তুলে নিবে। তার বাবার এত কষ্টে করা বিজনেস সে এমন অবহেলা করে কত বড় ভুল করে ফেলেছে, সেটা সে দেরিতে হলেও উপলব্ধি করতে পেরেছে। টনি তার কথায় শুধু সায় দিচ্ছে। তাদের কথার মাঝখানে আরিয়ান আসে সেখানে। সে এসেই পূর্ণতাকে তাড়া দিতে থাকে মেয়ের বাড়িতে যাওয়ার জন্য রেডি হতে। পূর্ণতা জানায় সে যাবে না তাদের সাথে। তাজওয়াত বেশি লোকের মাঝে গেলে ভয় পাবে, আর তারও হুট করে এত আত্মীয় স্বজনদের মাঝে যেতে অস্বস্তি হচ্ছে। কিন্তু আরিয়ানের একটাই কথা, সে পূর্ণতাকে ছেড়ে কিছুতেই যাবে না। পূর্ণতা আরিয়ানকে বোঝাতে চায়, কিন্তু আরিয়ান রাগ করে চলেই যায়। আসলে আরিয়ান পূর্ণতাকে স্বাভাবিক জীবনে আনতে চাচ্ছে। তাদের বেড়ে ওঠা একসাথে হয়, এবং তারও কোনো ভাই বোন না থাকায় সে পূর্ণতাকে নিজের বোনের ন্যায় ভালোবাসে। জাওয়াদের সাথে ঝামেলার সময়টাতে সে দেশে ছিল না বলে সে চেয়েও কিছু করতে পারেনি। আর যখন সুযোগ পেল তখন পূর্ণতাই তাকে আটকে দেয়। পূর্ণতা বুঝে যায় আরিয়ানের কথা না শুনলে তার চাচি আবারও তাকে আঁকাবাঁকা কথা শোনাতে পারে। সবকিছু ভেবেচিন্তে সে রাজি হয় আরিয়ানদের সাথে তার হবু বউয়ের বাড়িতে যেতে রাজি হয়। বিকেল 5টার দিকে তারা মেয়ের বাড়ি গিয়ে উপস্থিত হয়। আরিয়ান ও বাকিরা এক গাড়িতে যায়। পূর্ণতা, তাজওয়াদ ও টনি আরেক গাড়িতে একটু দেরি করে যায়। তারা যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। এসেছে পর থেকে পূর্ণতা তাজওয়াদকে নিয়ে মেয়ের বাড়ির বাগানের দিকে হাঁটাহাঁটি করতে থাকে। ছেলেটা এত মানুষ দেখে অভ্যস্ত নয়, তাই খানিক ঘাবড়ে গিয়েছে। হুট করে তার ফুফাতো বোন নিধি এসে তাজওয়াদকে নিয়ে যায় তার থেকে। মেয়ে পক্ষকে সে দেখাতে চায় তার বিদেশি ভাগিনাকে। পূর্ণতা শুরুতে দিতে চায় না তাজওয়াদকে। তাজওয়াদও যেতে চায় না নিধির সাথে। তারপর নিধি অনেক কাকুতি মিনতি করার পর রাজি হয়। পূর্ণতাও তাদের সাথে যেতে নিচ্ছিল, তখন কানাডা থেকে এক জরুরি কল আসায় সে ওদের আগে যেতে বলে। নিজে বাহিরের দিকে গিয়ে কলটা অ্যাটেন্ড করে। কথা বলা শেষ করে সে যখন বাড়ির ভেতরে প্রবেশ করছিল, তখন সে নিধিকে পায়, কিন্তু তার কোলে তখন তাজওয়াদ ছিল না। পূর্ণতা নিধিকে তাজওয়াদের কথা জিজ্ঞেস করলে নিধি বলে সে আরেকজনের কাছে দিয়ে এসেছে। পূর্ণতা এই কথা শুনে রেগে যায়। সে কড়া গলায় জিজ্ঞেস করে তার ছেলে কোথায়। তখন নিধি মিনমিনে গলায় জানায় তাজওয়াদ হয়তো গার্ডেনের দিকে আছে। পূর্ণতা আর মুহূর্ত অপেক্ষা না করে গার্ডেনের দিকে চলে যায়। সেখানে গিয়ে এদিক সেদিক খুঁজতে খুঁজতে অবশেষে তাজওয়াদকে এক বয়স্ক মহিলার কোলে বসে বসে গল্পরত অবস্থায় পায়। অচেনা অজানা মানুষের কাছে ছেলেকে পেয়ে পূর্ণতা বুক ধক করে ওঠে। সে চঞ্চল পায়ে হেঁটে তাদের কাছে যায়। মহিলাটির পিঠ পূর্ণতার দিকে দেওয়া, তাই সে তার মুখ দেখতে পায় না। পূর্ণতা তার গলার স্বর খানিক বাড়িয়ে বলে, তাজ, আব্বু, মাম্মার কাছে আসো। মায়ের গলার স্বর শুনে তাজওয়াত চঞ্চল হয়ে ওঠে। সে মহিলাটির কোল থেকে নিচে নামতে চায়, কিন্তু মহিলাটি নামতে দেয় না। তাজওয়াতও কেন জানি লাফালাফি থামিয়ে বলে, মাম্মা, উনি নাকি আমার দাদুন। সত্যি? দাদুন দাদাভাই তো হয় বাবার বাবা মা। যেখানে বাবাই নেই সেখানে এদের আশা করা বোকামি। পূর্ণতা ছেলেকে বলে, হয়তো।
এখন তুমি মাম্মার কাছে আসো তো আব্বু। ও আরেকটু আমার কাছে থাকুক না। কথাটা বলতে বলতে মহিলাটি পূর্ণতার দিকে ফিরে তাকায়। একে অপরের মুখোমুখি হতে পূর্ণতা আর বৃদ্ধ মহিলা দুজনই চমকে যায় এক মুহূর্তের জন্য। দীর্ঘ 5 বছর পর নিজের শাশুড়িকে দেখতে পেয়ে পূর্ণতার হার্টবিট বেড়ে যায়। তার মাথায় একটা কথায় বিদ্যুতের ন্যায় খেলতে থাকে, তারা তার ছেলেকে তার বেঁচে থাকা শেষ অবলম্বনকেও কেড়ে নিবে। পূর্ণতা খপ করে তাজওয়াতকে মিসেস শেখের কোল থেকে নিয়ে ছুটে সেই জায়গা ত্যাগ করে। মিসেস শেখও তার ঘর থেকে বের হয়ে আসে। সে দুর্বল গলায় ডাকতে থাকে, বৌমা, যেও না বৌমা, আমার ছেলেটা তোমাকে ছাড়া বাঁচবে না বৌমা। কিন্তু পূর্ণতা তার সে আকুতি মিশ্রিত ডাক না শুনে চলে যায়। পূর্ণতা এলোমেলো পায়ে ছুটে সে বাড়ি থেকে বের হয়ে আসতে থাকে। মেইন গেটের কাছে তার একজন ব্যক্তির পিঠের সাথে ধাক্কা লাগলে সে ব্যালেন্স হারিয়ে তাজওয়াতকে সহ পড়ে যেতে নেয়। কিন্তু পড়ে যাওয়ার আগে সে তাজওয়াতকে এক হাত দিয়ে শক্ত করে ধরে আরেক হাত দিয়ে আগত ব্যক্তিটির বাহু খামচে ধরে। কোনো মতে নিজেকে সামলে নিয়ে ব্যক্তিটিকে সরি বলে তাকে পাশ কাটিয়ে পুনরায় তাজওয়াতকে নিয়ে ছুটতে থাকে। বাসার বাহির থেকে বের হয়ে একটা খালি সিনজি পেয়ে পূর্ণতা ছেলেকে নিয়ে সেটাই উঠে বসে। অন্যদিকে পূর্ণতার সাথে ধাক্কা লাগা ব্যক্তিটি আর কেউ নয়, বরং তারই স্বামী জাওয়াত শেখ ছিল। জাওয়াত ফোনে কথা বলছিল, তখনই তার পিঠের সাথে ধাক্কাটা লাগে পূর্ণতার। কল কেটে পূর্ণতার দিকে ফিরার আগে পূর্ণতা ঝড়ের বেগে সিনজিতে উঠে যায়। পূর্ণতার গলা ও সিনজিতে ওঠার সময় তাজওয়াতকে দেখে জাওয়াত 100 ভাগ শিওর হয়ে যায় মেয়েটি তার প্রিয় রমণী ছিল। জাওয়াত তার পিছু নিতে চায় সেই প্রথম দিনের মতো, কিন্তু গতরাতে সে পাগলামি করে রিসোর্টে তার রুমের সব কাচের জিনিস ভেঙে ফেলেছিল। সেই ভাঙা কাচের এক অংশ দিয়ে কিভাবে যে তার পা কেটেছে সে নিজেও ঠিক করে জানে না। আজ ব্যথায় পা নাড়ানোই কষ্টকর, সেখানে ছোটা তো প্রায় অসম্ভব ব্যাপার। জাওয়াত তার সকল কষ্টকে পেছনে ফেলে ছুটতে থাকে পূর্ণত তাজওয়াদের বসা সেই সিনজির পেছনে। কিন্তু পূর্বের ন্যায় এবারও জাওয়াদের হাত ফসকে যায় তার সুখের উৎসগুলো। রিসোর্টে ফিরে এসে পূর্ণতা সিনজি থেকে নেমেই ভাড়া পরিশোধ করে ছেলেকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে নিজের রুমের উদ্দেশ্যে ছুট লাগায়। সে প্রচন্ড ভয় পেয়ে আছে। মনে হচ্ছে শেখ পরিবার আবারও তার সুখ শান্তির একমাত্র উৎস তার সন্তানকে কেড়ে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পূর্ণতা রুমে এসে দরজা লাগিয়ে তাজওয়াতকে শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে কাঁপতে থাকে। বিয়ের পরপরই পূর্ণতা তার জীবনের সবচাইতে ধৈর্য পরীক্ষাগুলো দিয়েছে। পূর্ণতা চলে যায় তিক্ত সে অতীতের স্মৃতিচারণ করতে। অতীত, মিসেস শেখ সেদিনের পর থেকে ডাইনিং টেবিলে সকলের সাথে বসে খেলেও জাওয়াদের সাথে কথা বলছেন না আজও। জাওয়াদ এটা নিয়ে ভীষণ আপসেট, আর জাওয়াদকে আপসেট দেখে পূর্ণতারও মনটা বিশেষ একটা ভালো না। তার ওপর কাল তার মায়ের মৃত্যুবার্ষিকী। এই দিনটাতে পূর্ণতা একদম ভিন্ন একজন হয়ে যায়। সারাদিন রুম লক করে ঘরে বসে মায়ের জন্য কাঁদবে, ইবাদত করে মায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এছাড়া আরো নানান কাণ্ড কারখানা করবে। তার বাবা মিস্টার আহমেদও প্রিয়তমা স্ত্রীর মৃত্যুবার্ষিকীতে কেমনে যেন মিয়ে যান। রাত থেকে পূর্ণতা আস্তে আস্তে চুপচাপ হয়ে যেতে থাকে। তাকে এমন চুপচাপ দেখে যাওয়াদের কেমন একটা খটকা লাগে, কিন্তু সে এই বিষয়ে কিছুই বলে না। যে যার মতো ঘুমিয়ে পড়ে। নিত্যদিনের ন্যায় আজও সকালে পূর্ণতাই সবার আগে ওঠে। ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে দেখে তার শাশুড়ি মা নাস্তার ব্যবস্থা করছেন। জিনিয়া ড্রয়িং রুমে বসে তার কিছু পড়া পড়ছে। সেও মায়ের সাথে অনেক সকালে ওঠে। পূর্ণতা মিসেস শেখের হাতে হাত মেলায়। মিসেস শেখ তাকে নিষেধ করেন না ঠিকই, কিন্তু তার চোখ মুখ কেমন একটা বিরক্তি ফুটে উঠেছে। নাস্তা বানানো শেষ হলে পূর্ণতা কোমল গলায় মিসেস শেখকে জিজ্ঞেস করে, আম্মা, আমি কি আজ ও বাড়ি যেতে পারি? মিসেস শেখ একবার তার দিকে তাকিয়ে পুনরায় সিঙ্কে অপরিষ্কার থালা বাসন ধুতে ধুতে বলে, তোমার বাবার বাড়ি, তুমি যাবে কি যাবে না সেটা আমার কাছে জিজ্ঞেস করার কি আছে? এমন একটা ভাব করো আমি বললে মনে হয় যাবে না। যাবই তো না। সেটা আমার বাবার বাড়ি ছিল, ওইটা ক্ষণস্থায়ী। বর্তমানে এটা আমার বাড়ি, আমার সংসার, আর আপনি সেই সংসারে কর্ত্রী। কোনো কাজ করতে হলে তো অধীনস্থদের কর্ত্রীর কাছ থেকে পারমিশন নিয়েই করতে হয়, তাই না?
পূর্ণতার কথা শুনে মিসেস শেখ এক পলকের জন্য থমকে যায়। পূর্ণতার জায়গায় যদি আজ আঞ্জুমান এই কথাগুলো বলতো, তাহলে সে পুত্রবধূকে মাথায় তুলে নাচতেন। এই ১-১.৫ মাসে পূর্ণতা জাওয়াদ ও মিসেস শেখের মন গলাতে কি না করেছে আর করছে। রূপে গুণে পূর্ণতার ধারে কাছেও নেই আঞ্জুমান। জাওয়াদ একটু একটু গলতে শুরু করলো। মিসেস শেখ তার জেদে অটল। সে কোশমিন কালেও পূর্ণতাকে নিজের পুত্রবধূ হিসেবে মেনে নিবেন না। মিসেস শেখ তাচ্ছিল্য করে বলেন, মন ভুলানো কথা তো বেশ ভালোই পারো মেয়ে। ভালোই শিক্ষা আছে এ বিষয়ে। তাই এসবের শিক্ষক কে? তোমার মা নিশ্চয়ই। এত কিছু শিক্ষা দিয়েছে, সেই সাথে এটা বলে দেয়নি কারো সাজানো গোছানো সংসার ভাঙা কত বড় পাপের। তাহলে কিসের শিক্ষা দিলেন তোমার মা? মা হিসেবে সে তো পুরোই ব্যর্থ। তার মেয়ে আজ অন্যের ছেলে ভাগিয়ে একজন মায়ের সাথে তার ছেলের সম্পর্ক খারাপ করেছে। ঘর বাঁধার স্বপ্ন নিয়ে থাকা এক এতিম মেয়ের স্বপ্ন ভঙ্গ করেছে। পূর্ণতা এক দৃষ্টিতে তাকিয়ে মিসেস শেখের কথাগুলো শুনছে। তার মাকে হেয় করে কথা বলায় তার হৃদয়ে কি পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে, সেটা যদি দেখাতে পারত সে মিসেস শেখকে, তাহলে হয়তো মিসেস শেখ নিজেই পূর্ণতাকে তার বুকে টেনে নিতেন। পূর্ণতা ভেঙে আসা গলায় বলে, কিছু শেখানোর আগেই তো ওপরওয়ালা তাকে আমার থেকে নিয়ে নিলেন। না নিলে হয়তো সে শেখাতে পারতেন। কেউ যদি আমার সত্যিকার ভালোবাসা আঙুল তুলে, আমার পবিত্র ভালোবাসাকে অপমান করে, তাহলে আমায় কি করতে হবে? কিন্তু উপরওয়ালা তো তাকে সেই সুযোগটুকুও দিলেন না। মিসেস শেখ থমকে যান। পূর্ণতার কথা শুনে অজান্তেই তার বুকটা ধক করে ওঠেন। মিসেস শেখ ভালো করে খেয়াল করে দেখেন, পূর্ণতার ঠোঁটের কোণে হাসি থাকলেও চোখ জোড়া মলিন ও সিক্ত। ঠোঁটের কোণে থাকা হাসিটাও কেমন জোড়াতালির। সে হাসিতে অন্যান্য দিনের ন্যায় নেই কোনো প্রাণ বা উচ্ছ্বাস। পূর্ণতা বরাবরের ন্যায় তার অশ্রু লুকাতে দ্রুতই সে স্থান ত্যাগ করে। রুমে এসে ফ্রেশ হয়ে জামা কাপড় পাল্টে নেয় তাড়াতাড়ি করে। তারপর জাত ঘুম থেকে ওঠার আগে বাসা থেকে বের হয়েছে। যাওয়ার আগে জাওয়াদের জন্য চিরকুটে লিখে যায়, আজ সে বাবার বাড়িতেই থাকবে, কাল আসবেই বাসায়। বাসা থেকে বের হয়ে সে সোজা চলে যায় তাদের পারিবারিক কবরস্থানে। সেখানে গিয়ে দেখতে পায় তার বাবা আগের থেকে সেখানে উপস্থিত রয়েছে। পূর্ণতা তার বাবার পাশে গিয়ে দাঁড়ায়। মিস্টার আহমেদ মেয়ের দিকে মলিন চোখে তাকালে পূর্ণতা তার বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে। দিনটা তারা বাবা মেয়ে বিভিন্ন দান সৎকা ঘুরে ফিরে কাটায়। মিসেস আহমেদ মারা যাওয়ার পর আজকের এই দিনটা ভিন্ন কাটল। এশারের নামাজের পর পূর্ণতা আহমেদ বাড়িতে প্রবেশ করে। আজ ১.৫ মাস পর সে তার বাবার বাড়িতে আসলো। তার আগমনে তার বড় আব্বু আয়মান আহমেদ বেশ খুশি হলেও তার চাচি বেশি একটা খুশি না, তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। পূর্ণতা তার ক্লান্ত শরীর নিয়ে নিজের অতি পরিচিত রুমটাতে পা রাখে। রুমে ঢুকেই তার মন খারাপি কিছুটা কমে যায়, কারণ তার রুমটা সেই ১.৫ মাস আগের মতোই চকচক করছে। কোথাও কোনো ধুলোবালি নেই, কোনো অগোছালো নেই। এসবই যে তার বাবার বদৌলতে হয়েছে, সেটা সে খুব ভালো করেই জানে। পূর্ণতার কিছু ড্রেস তার বাবার বাড়িতে থাকায় সে ফ্রেশ হয়ে সেগুলো পরিধান করে। তারপর হঠাৎই তার মনে পড়ে, তুই তো এবার সিঙ্গেল না রে পূর্ণ, তোর যে এক শ্যামরাঙা বর আছে। আজ সারাদিনও সে বরের সাথে একবারও কথা বলিসনি, এই খেয়াল কি আছে তোর? কথাটা মনে পড়তেই সে চটপট করে তার ফোন হাতে নেয়। কিন্তু সে যতটা উচ্ছ্বাসের সহিত ফোন হাতে নিয়েছিল, তার চেয়েও বেশি নিরাশ হতে হয়। কারণ আজ সারা দিনে শেখ বাড়ি থেকে কেউ তাকে একটা কল পর্যন্ত করেনি, এমনকি যাওয়াদও না। পূর্ণতার মন আবারও খারাপ হয়ে যায়। সেই সাথে সেখানে দেখা দেয় অভিমান। যাওয়াদ ও পূর্ণতার বিয়ে ১.৫ মাস হতে চলল। এই ১.৫ মাসে পূর্ণতা কি না করেছে, কত ভাবে নিজের ভালোবাসা জাহির করেছে জাওয়াদের সামনে। তবুও কি জাওয়াদের মনে এক বিন্দু জায়গাও করে নিতে পারেনি সে? শ্যামসুন্দর পুরুষদের মনে এত কঠোর হয়? তাদেরকে বারবার ভালোবাসার প্রমাণ দেওয়ার পরও তারা এমন নিষ্ঠুরভাবে ফিরিয়ে দেয়? পূর্ণতা তার অভিমান মনে পুষে রেখে আর ফোন দেয় না জাওয়াদকে, বরং ফোনটা অফ করে না খেয়ে শুয়ে পড়ে সে। মায়ের ছবিটা বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, পুরনো সব স্মৃতি মনে করে। আজকের দিনে সে জাওয়াদকে তার পাশে আশা করেনি ঠিকই, কিন্তু একটা কল আশা করেছিল তার থেকে। কিন্তু বরাবরের ন্যায় এবারও বোধহয় সে একটু বেশি আশা করে ফেলেছিল, ভাগ্যের থেকে, জাওয়াদের থেকে। অন্যদিকে জাওয়াদের আজ সারাটা দিন কেমন অদ্ভুত রকমের কেটেছে।
দিনের শুরু থেকে শেষ অবধি পূর্ণতাকে পেয়ে তার কেমন একটা অভ্যাস হয়ে গিয়েছে। তাই আজ পূর্ণতার অনুপস্থিতি তাকে একটা অস্বাভাবিক পরিস্থিতির মাঝে ফেলে দিয়েছে। সকালে অফিসে গিয়েও যখন দেখে পূর্ণতা সেখানেও নেই, তখন তার কিছুটা চিন্তা হতে থাকে। জাওয়াত পূর্ণতার পিএ সিনথিয়াকে এই বিষয়ে জিজ্ঞেস করলে সরল মনা সিনথিয়া জানায়, আজ পূর্ণতার মায়ের মৃত্যুবার্ষিকী। আজকের দিনে পূর্ণতা বা মিস্টার আহমেদ কেউই আসেন না। জাওয়াত এই বিষয়ে জানে না এমন না, আসলে সে ডেটটা ভুলে গিয়েছিল। এই জন্যই কাল রাতে পূর্ণতার মুখটা মলিন লাগছিল। খবরটা জানার পর থেকে জাওয়াদের বুকের ভেতরে কেমন খসখস করতে থাকে। সে আসার আগে জিনিয়া বলেছিল আজও তার মা নাকি পূর্ণতাকে ঝেড়েছে। জিনিয়ার একটু কান পাতা স্বভাব আছে। সে আড়ি পেতে পূর্ণতা ও মিসেস শেখের অনেক কথাই শুনে ফেলেছে। মিসেস শেখ যে পূর্ণতাকে তার মায়ের সম্পর্কে খারাপ খারাপ কথা বলেছে, এসবই জিনিয়া টুকটুক করতে করতে সবই বলে দিয়েছে। মূলত এই কারণেই জাওয়াদের আরো কেমন কেমন লাগছে। আজ মেয়েটার মায়ের মৃত্যুবার্ষিকী, আর আজই তার মা পূর্ণতার মৃত মাকে নিয়ে কথা শোনালেন। জাওয়াত সারাদিন পূর্ণতার ফোনের অপেক্ষায় ছিল। তারা একই অফিসে থাকার পরও পূর্ণতা 2 ঘন্টা অন্তর অন্তর জাওয়াতকে টেক্সট করবে, মেসেজ দিবে, ভয়েস পাঠাবে। কিন্তু আজ সারাদিনে পূর্ণতা এসবের কিছুই করেনি। না ফোন কলস, না মেসেজ, নাই বা কোনো ভয়েস। জাওয়াত ও নিজ থেকে ফোন দিবে দিবে করে নিজের ইগোর কারণে দেয়নি। শেষে একদম তার যখন বেশি অস্থির লাগছিল পূর্ণতার গলার আওয়াজ শোনার জন্য, তখন সব ইগো দূরে সরিয়ে পূর্ণতার নাম্বারে ফোন দিয়েই দেয়। কিন্তু পূর্ণতার ফোন বন্ধ পায়। একবার দুবার অনেকবার দেয়, কিন্তু বরাবরই পূর্ণতার নাম্বার বন্ধ বলতে থাকে। একসময় বিরক্ত হয়ে সে ফোন দেওয়া ছেড়েই দেয়। বর্তমান ব্যথা পানিয়ে খোঁড়াতে খোঁড়াতে জাওয়াত তার বাড়ি ফিরে আসে। পূর্ণতাতে সিএনজির পেছন ছোটার কারণে তার ব্যান্ডেজ করা পা থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু তার শারীরিক কষ্টের থেকেও মানসিক যন্ত্রণা বহু গুণ বেশি। একই জেলায় থেকে দুইবার পূর্ণতা ও তার সাক্ষাৎ হয়েছে, কিন্তু দুবারই সে ব্যর্থ হয়েছে নিজের সুখেদের নাগাল পেতে। ভগ্ন হৃদয় ও ব্যথায় জর্জরিত পা নিয়ে জাওয়াত বাড়ির ভেতরে প্রবেশ করবে, তখনই তার কানে আসে গার্ডেন এরিয়া থেকে ভেসে আসা হয়েছে। সে বাসার ভেতরে না ঢুকে সেই শব্দের অনুসরণ করে গিয়ে সেখানে উপস্থিত হলে দেখতে পায় এই হইচয়ের উৎসদাতা স্বয়ং তার মা। বৃদ্ধ মহিলা কেমন অস্বাভাবিক আচরণ করছেন, কেউ তাকে স্বাভাবিক করতে পারছেন না। সে তার মায়ের কাছে এসে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। ছেলে পাগল মা জাওয়াতকে দেখে কিছুটা শান্ত হয়, কিন্তু পুরোপুরি না। সে উত্তেজিত হয়ে জাওয়াতকে বলতে থাকে, জাওয়াত বাবা, দেখ না ওরা কেউ আমার কথা বিশ্বাস করছে না। আমি ওদের বলছি পূর্ণতাকে আমি দেখেছি, কিন্তু সবাই আমার কথাকে অবিশ্বাস করছে। আচ্ছা ওরা কেউ বিশ্বাস না করুক, তুই তো আমার কথা বিশ্বাস করিস। বল বাবা, করিস না মাকে বিশ্বাস? জাওয়াত কিছুক্ষণ স্থির দৃষ্টি নিয়ে মায়ের অস্থির মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর নীরবতা ভঙ্গ করে বলে, তোমায় বিশ্বাস করে জীবনে একবার চরমভাবে ঠকে গেল, আজ আবারও তোমাকে বিশ্বাস করতে হচ্ছে, কারণ তুমি মিথ্যা বলছো না এবার। ওটা পূর্ণতাই ছিল, আর ওর কোলে যে বাচ্চাটিকে দেখেছ সেটা আমার আর ওর সন্তান। সকালে জাওয়াদের কথা শুনে হতভম্ব হয়ে যায়। পূর্ণতা এসেছিল, কিন্তু সে কখন এখানে আসলো? কেনই বা আসলো? আসলো তো আসলো, চলেই বা গেল কেন? জাওয়াদের নানা বাড়ির সকলের মনে এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। অন্যদিকে আরিয়ানদের কয়েকজন আত্মীয় স্বজন হাউকাউ শুনে বাহিরে এসেছিল। তারাও কথায় কথায় পূর্ণতার নাম শুনে অবাক হয়ে যায়। পরের দিন অফিসে গিয়ে পূর্ণতাকে পায় জাওয়াত। নিত্যদিনের মতো পূর্ণতা তার কাছে এসে গদগদ করে, আর নাইবা তাকে জড়িয়ে ধরে তার হালচাল জিজ্ঞেস করে। জাওয়াদের মনের খচখচানি আরো কিছুটা বেড়ে যায়। কাজের ফাঁকে ফাঁকে জাওয়াত আজ সারাটা দিন লুকিয়ে চুরিয়ে পূর্ণতাকে দেখে। যে কাজটা এতদিন পূর্ণতা করত, আজ সেটা সে করছে। আশ্চর্যজনক ব্যাপার স্যাপার, লাঞ্চ আওয়ারে সকলে ক্যান্টিনে লাঞ্চ করতে চলে গেলে তখন জাওয়াত পূর্ণতার কেবিনে আসে। পূর্ণতা তখন টেবিলের ওপর হাত রেখে তাতে মাথা দিয়ে শুয়েছিল। জাওয়াত আজ প্রথমবারের মতো পূর্ণতার পারমিশন না নিয়ে তার কেবিনে ঢুকে যায়। কেবিনে প্রবেশ করে পূর্ণতাকে এভাবে শুয়ে থাকতে দেখে
যা ওদের খারাপ লাগাটা বেড়ে যায়। মেয়েটা কি অসুস্থ? চোখ মুখেও তো নিত্যদিনের ন্যায় হাসি নেই। জাওয়াত নিজের কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেসই করে বসে, কি হয়েছে তোমার? এভাবে মাথা নিচে করে শুয়ে আছো কেন অফিসে? শরীর খারাপ লাগছে? জাওয়াদের গলার স্বর শুনে পূর্ণতা তার মাথা তুলে। পূর্ণতার মুখ আগের থেকেও কেমন বেশি গম্ভীর হয়ে আছে। সেই সাথে নাক ও চোখ হালকা লাল হয়ে আছে, কান্না আটকে রাখলে যেমনটা লাগে। পূর্ণতাকে বর্তমানে দেখতে ঠিক তেমনটাই লাগছে। পূর্ণতা জোর করে নিজের মুখে হাসি ফুটিয়ে তুলে বলে, একমাত্র জামাইটাকে কাল থেকে নাকানি চুবানি খাওয়াতে না পেরে মনটা বড়ই খারাপ, তাই শোক পালন করছিলাম। জাওয়াদের বিচক্ষণ নজর খুবই দক্ষতার সাথে পূর্ণতার মিথ্যে ধরে ফেলে। এই মেয়ের চোখ ভরা বিষাদের অশ্রু, অথচ মুখে কি চমৎকার হাসি না ফুটিয়েছে। জাওয়াদ তার প্যান্টের পকেটে হাত গুজে বলে, যতটা ম্যাচিউর দেখাতে চাও নিজেকে, ততটা ম্যাচিউর এখনো হয়ে ওঠোনি। বয়সের তুলনায় বেশি ম্যাচুরিটি নিজের কাঁধে তুলে নিতে চেও না মেয়ে, তাহলে সামলাতে হিমশিম খাবে। জাওয়াদের কথা শুনে পূর্ণতার হাসি মিয়ে যায়। সে একধ্যানে জাওয়াদের দিকে তাকিয়ে থাকে। চোখে তার কত শত অভিমান অভিযোগ জাওয়াদের প্রতি। কিন্তু এই শ্যামসুন্দর পুরুষ বুঝলে তো। নিস্তব্ধতার চাদর ছিন্ন করে জাওয়াদি আবার বলে ওঠে, বাই দ্য ওয়ে, তোমার ফোন কাল রাতে বন্ধ ছিল কেন? পূর্ণতা তার প্রশ্ন শুনে চমকে ওঠে। জাওয়াদ কিভাবে জানলো তার ফোন বন্ধ ছিল? তাহলে কি তার শ্যামসুন্দর পুরুষ তার খোঁজখবর নিতে ফোন দিয়েছিল? পূর্ণতার মিয়ে যাওয়া চঞ্চলতা আবারও তার মধ্যে প্রকাশ পায় খানিকের মধ্যেই। সে চটপটে গলায় প্রশ্ন করে, আপনি কিভাবে জানলেন আমার ফোন কাল রাতে বন্ধ ছিল? জাওয়াদ তার এহেন প্রশ্নে বিরক্তই হয়। কিভাবে জানলে এটা আবার কি ধরনের প্রশ্ন? অবশেষে ফোন দিয়েছিল বলে জানতে পেরেছে। পূর্ণতার ফোন বন্ধ ছিল। জাওয়াদ তার এক হাত দিয়ে ঘাড়ে মাসাজ করতে করতে তেরা উত্তর দেয়, আমার নানা ফোন দিয়েছিল তোমায়। তোমাকে না পেয়ে আমায় ফোন দিয়ে বলেছে তার নাতি বউর ফোন বন্ধ। পূর্ণতা এবারও আরেকটা বোকার মতো প্রশ্ন করে, নানা শ্বশুর আমাকে ফোন দিয়েছিল? সে নাকি কয়েক বছর আগে মারা গিয়েছে। জিনিয়া বলেছিল একদিন আমায়। তাহলে সে আমায় কিভাবে ফোন দিল? পূর্ণতা তার জায়গা ছেড়ে হেঁটে আসতে আসতে প্রশ্নটা করে জাওয়াদকে। জাওয়াদের বিরক্তি তার সীমা অতিক্রম করে। এই মেয়ে এত বড় বড় ডিল অনায়াসে হ্যান্ডেল করতে পারলো, সামান্য একটা বিষয় ধরতে পারছে না। জাওয়াদ দুই আঙুল দিয়ে পূর্ণতার মাথায় টোকা দিয়ে বলে, ঘটে কি শুধু আমাকে নাকানি চুবানি খাওয়ানোর বুদ্ধি নিয়েই ঘুরো? এত সিলি সিলি কোশ্চেন করছো কেন? অবশ্যই আমি ফোন দিয়েছিলাম, তাই জানতে পেরেছি তোমার ফোন বন্ধ ছিল কাল। পূর্ণতার সকল মন খারাপই কর্পূরের ন্যায় গায়েব হয়ে যায়। চোখ মুখে অজানা এক প্রাপ্তিতে জলজল করে ওঠে। জাওয়াদ তাকে ফোন দিয়েছিল এটা শুনেই তার কাল রাত থেকে হাওয়া সকল মন খারাপ, অভিমান দূর হয়ে যায়। সে জাওয়াদের আরেকটু সামনে কাছে গিয়ে জিজ্ঞেস করে, কিন্তু আপনি আমায় ফোন দিয়েছিলেন কেন জামাইজান? এই রে, হয়েছে এবার। জাওয়াদ এই প্রশ্নের উত্তর হিসেবে কি বলবে? সে তো আর এটা বলতে পারবে না যে, আমার তোমার গলার আওয়াজ শোনার তৃষ্ণা পেয়েছিল। জাওয়াদ এদিক সেদিক তাকিয়ে উত্তর খুঁজতে থাকে, কিন্তু জুৎসই কোনো উত্তর পায় না দেওয়ার মতো। সে আমতা আমতা করতে থাকে। পূর্ণতা তার ইতস্তত দেখেও পুনরায় জিজ্ঞেস করে, কি হলো বলুন? জোর করে বিয়ে করা জামাইজান? আপনি এই অধম নারীকে কেন ফোন দিয়েছিলেন? নিশ্চয় প্রেমালাপ করতে নয়। আর অফিসারও কোনো বিষয়ে জটিলতার কথা জানানোর নেই আমায়। তাহলে কেন ফোন দিয়েছিলেন? জাওয়াদ আমতা আমতা করতে করতে মিথ্যে বলে, যিনি কথা বলতে চেয়েছিল তাই। যিনি চাইলে বাবার বা বাসার ল্যান্ডলাইন থেকে কল দিতে পারত। আপনার ফোন থেকে আমায় কল দেওয়ার সাহস এখনো ওর হয়ে ওঠেনি। তার ভাই যে এখনো আমাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেয়নি, সেটা যিনি বেশ ভালো করেই জানে। তাই আমার ভোলা ভালা ননদিনীর নাম নিবেন না। এই রে, এবার জাওয়াদ কিসের ছুতো দিবে? জাওয়াদ এদিক সেদিক তাকাতে তাকাতে আর চোখে একবার পূর্ণতার দিকে তাকালে দেখতে পায় পূর্ণতা মিটমিটিয়ে হাসছে। জাওয়াদ এই প্রথমবারের মতো পূর্ণতার হাসি দেখে তার ওপর বিরক্ত না হয়ে নিজের উপর হয়। কি দরকার ছিল তা অস্থির হয়ে কাল কল দেওয়ার? দিল তো দিল, আবার সেটাই নাচুনি বুড়ির কাছে বলেও দিল। এখন এই মেয়ে নিজে তো নাচবেই, সাথে তাকেও নাচাবে। জাওয়াদ বিরক্তি নিয়ে চলে যেতে চাইলে পূর্ণতা তার হাত ধরে থামিয়ে দেয়। তারপর জাওয়াদের প্রশস্ত বুকে মাথায় এলিয়ে দিয়ে বলে, কালকের দিনটা আমার জীবনের বিষাদময় দিনগুলোর একটি ছিল।
সারাদিন পর বাসায় এসে যখন দেখলাম আপনি একটাও কল দেননি, সত্যি অনেক কষ্ট পেয়েছিলাম। আপনার প্রতি অনেক অনেক অভিমান নিয়ে ফোন অফ করে ঘুমিয়ে পড়েছিলাম। আপনি বোধহয় আরো পরে কল দিয়েছিলেন, তাই ফোন বন্ধ পেয়েছেন। জাওয়াত মন দিয়ে পূর্ণতার কথাগুলো শোনে। সোজা স্বীকার করতে বাধ্য মেয়েটা তাকে জোর করে বিয়ে করলো। বিয়ের পর থেকে আজ পর্যন্ত সকল প্রকার চেষ্টা অবলম্বন করা শেষ তাকে পটানোর। হয়তো সে নিজেও একটু একটু করে পটে যাচ্ছে, কিন্তু জাওয়াদ মাকে অসন্তুষ্ট রেখে নতুন জীবন শুরু করতে দ্বিধান্বিত বোধ করছে। দিনটা মোটামুটি ভালোই কাটে এরপর। সন্ধ্যায় পূর্ণত ও জাওয়াদ একসাথেই বাসায় ফিরে। তার ফিরে আসায় সকলে খুশি হলো। মিসেস শেখ মুখ কালো করে নেয়। পূর্ণতা তা দেখেও না দেখার ভান করে রাখে। এত কিছু ধরলে সংসার করা যায় না। সে মনে প্রাণে বিশ্বাস করে একদিন মিসেস শেখও তাকে মাথায় করে রাখবে। তাকেও জিনিয়ার মতো আদর করবে, শাসন করবে আর ভালোবাসবে। খাওয়া দাওয়া শেষ করে সকলে যে যার রুমে চলে যায়। জিনিয়া ম্যাথের একটা সমস্যা সমাধানের জন্য ভাইয়ের সাহায্য চাইলে যাওয়া তার রুমে যায়। পূর্ণতা নিজেদের রুমে এসে বিছানা গুছিয়ে নিজের স্কিন কেয়ার নিয়ে বসে। সারাদিন তেমন সময় পায় না বলেই রাতে টুকটাক যা একটু করে। সে একটা মাচা ফেস মাস্ক মুখে লাগিয়ে বেডে আতশোয়া হয়ে ফোন ঘাঁটতে থাকে। মাস্কটা 10 মিনিট রেখে মুখ ধুয়ে জাস্ট একটু ময়শ্চারাইজার লাগিয়ে শুয়ে পড়বে, এই হলো প্ল্যান। সে খুব একটা স্কিন কেয়ার করে না বললেই চলে। কাল সারাদিন বাহিরে বাইরে ছিল বলে স্কিনটা কেমন ট্যান পড়ে গিয়েছে। তাই আজ একটু স্কিন কেয়ার না করলেই নয়। কিন্তু এরই মাঝে ঘটে যায় আরেক ঘটনা। জাওয়াদ রুমে এসে দরজা লাগিয়ে যেই না পেছনে ঘুরেছে, সাথে সাথে তার গলা দিয়ে এক চিৎকার বের হয়ে আসে। জাওয়াদের এমন চিৎকার শুনে পূর্ণতাও ভয় পেয়ে যায় এবং তার হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়। পূর্ণতা ব্যাগ খুলে নেয়, জাওয়াদের দিকে তাকালে জাওয়াদ পুনরায় চিৎকার দিয়ে দরজা খুলে ছুটে রুম থেকে বের হয়ে যায়। পূর্ণতাও তার পেছন পেছন ছুট লাগায়। এদিকে জাওয়াদের চিৎকার শুনে মিস্টার অ্যান্ড মিসেস শেখ ও জিনিয়া নিজেদের রুম থেকে হন্তদন্ত হয়ে বের হয়ে আসে। মিসেস শেখ তড়িঘড়ি করে ছেলের কাছে এসে জিজ্ঞেস করেন, জাওয়াদ, আব্বা কি হয়েছে তোমার? চিৎকার দিলা কেন? জাওয়াদ ভীতু গলায় আঙুল উঁচিয়ে পূর্ণতার দিকে তাক করে বলে, আম্মা, আমার ঘরে শাকচুন্নি ঢুকেছে, ওই দেখো। জাওয়াদের কথা শুনে তারা তিনজনই তার ইশারার দিকে তাকালে দেখতে পায় সেখানে পূর্ণতা দাঁড়িয়ে আছে। সকলে এমন কাণ্ডে আক্কেল গুরুম অবস্থা। কিছুক্ষণ পর জিনিয়া হা হা করে হাসতে হাসতে ফ্লোরে বসে পড়ে। মিস্টার শেখও হাসতে হাসতে বুকে হাত চেপে ধরে সোফায় বসে পড়েন। মিসেস শেখ বিরক্তিকর মুখ নিয়ে একবার স্বামী ও মেয়ের দিকে তাকাচ্ছেন, তো একবার ছেলের দিকে, আর একবার পূর্ণতার দিকে। মিস্টার শেখ বহু কষ্টে হাসি থামান, তাও আবারও হাসি ঠিকরে বের হয়ে আসছে তার। কোনো মতে হাসি চেপে চুপে ছেলের উদ্দেশ্যে বলেন, আরে গর্ধব ছেলে, ওটা তোর বউ পূর্ণতা, কোনো শাকচুনি না। বাবার কথা শুনে জাওয়াদ ভালো করে খেয়াল করে দেখে আসলেই সেটা পূর্ণতা। জাওয়াদ এবার নিজেই নিজের বোকামের উপর রেগে যায়। এদিকে পূর্ণতা তার দিকে এমন দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে গিলে ফেলবে। সে হনহনিয়ে রুমে গিয়ে ওয়াশরুমে চলে যায়। জাওয়াদও একটু পর রুমে চলে আসে। বর্তমান, ও মাম্মা, তুমি হাসছো কেন? অতীতের কথা মনে করে পূর্ণতা নিজের অজান্তে হাসতে থাকে একা একা। তাকে হাসতে দেখে তাজওয়াত উপরোক্ত প্রশ্নটি করে। পূর্ণতা ছেলেকে ভুজুং ভাজুং বলে বুঝতে। তারপর ফ্রেশ হয়ে দুই মা ছেলে ডিনার সেরে নেয়। শোয়ার সময় পূর্ণতা খেয়াল করে তাজওয়াদের শরীরটা কেমন গরম গরম। পূর্ণতা বুকের ভেতর কেমন খসখস করে ওঠে। জ্বর আসবে ছেলেটার। দুপুরে ঘেমে গিয়েই জ্বর আসছে। ঠান্ডাও লেগে গিয়েছে অলরেডি ছোট জানটার। পূর্ণতা ব্যাগ থেকে ভিক্স বের করে জাওয়াদের বুকে মালিশ করে দেয়। তারপর ছেলেকে বুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। কিছুক্ষণের মাঝে তাজওয়াত ঘুমিয়ে গেল। ঘুমায় না পূর্ণতা। তার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, মিসেস শেখ আর জাওয়াত সিলেটে কেন? আর আরিয়ানের হবু শ্বশুর বাড়িতেই বা মিসেস শেখ কি করছিল? তাহলে কি শেখ পরিবারের কারোর সাথে পুনরায় নতুন গাঁটছড়া বাঁধতে চলেছে তাদের পরিবারের ছেলের সাথে? প্রশ্নটা ক্রমেই পূর্ণতার অস্থিরতার কারণ হতে থাকে। ছেলেকে ঘুম পাড়িয়ে বেডের মাঝখানে শুয়ে দেয় পূর্ণতা। তারপর দুপাশে বালিশ দিয়ে নিচে বেড ছেড়ে উঠে দাঁড়ায়। এলোমেলো পায়ে হেঁটে এসে দাঁড়ায় তার রুমের সাথে অ্যালার্টস ব্যালকনিতে। নিস্তব্ধতার চাদরে মুড়িয়ে থাকা রাতের আধারে পূর্ণতার তার সকল ক্লান্তি প্রকৃতিকে দিয়ে দিতে চায়।
একটু সুখের কাঙাল সে ছোট থেকে। চাহিদা তার সবসময় ছিল নগণ্য। কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র ইচ্ছেগুলো অপূর্ণ রয়ে গিয়েছে বরাবরের মতোই। আজ মিসেস শেখকে দেখে পূর্ণ তার অতীতের বহু কথা মনে পড়ে যায়। মনে পড়ে যায় একসময় সেও এমনই আকুতি মিনতি নিয়ে মিসেস শেখের পেছন পেছন ঘুরত, শুধুমাত্র একটু মায়ের আদর, ভালোবাসা, স্নেহ পাওয়ার জন্য। কিন্তু মিসেস শেখ সবসময় তাকে পুত্রবধূ ভেবে দূরে সরিয়ে রেখেছে। পূর্ণতা শত শত চেষ্টা করার পরও তার পাথর মন গলাতে পারেনি। শেখদের সকলেই তাকে কম বেশি কষ্ট দিয়েছে। কষ্ট পেতে পেতেই তো আজ সেও তার মনকে পাথর করে নিয়েছে। একমাত্র তার ছেলে ছাড়া দুনিয়ায় আর কেউ তার কাছে ম্যাটার করে না, এমনকি যাওয়াতও নয়। আসলে কি যাওয়া তার কাছে ম্যাটার করে না? পূর্ণতার মন পূর্ণতাকে প্রশ্ন করে ওঠে। অতীত। আরো কিছুদিন কেটে যায়। দিন যত যাচ্ছে পূর্ণতার প্রতি যাওয়া ততই দুর্বল হয়ে পড়ছে। পূর্ণতা সহ সকলেই যাওয়াদের মধ্যকার পরিবর্তন লক্ষ্য করছে। পূর্ণতা তো খুশিতে আত্মহারা শ্যামসুন্দর পুরুষের অমূল পরিবর্তন দেখে। ইদানিং যাওয়াদের দিন শুরু হয় পূর্ণতাকে দিয়ে, শেষও হয় পূর্ণতাকে নিয়ে। পূর্ণতা তার মন ও মস্তিষ্কে এমনভাবে জেঁকে বসেছে যে সে ব্যতীত অন্য কোনো মেয়ের ভাবনা তার মাথা দূর দূরান্ত পর্যন্ত নেই। জাওয়াতের এই পরিবর্তনে মিস্টার শেখ ও জিনিয়া খুশি হলেও অখুশি হলেন মিসেস শেখ। সেও ভালো করেই বুঝতে পারছে ক্রমে জাওয়াদের রাগের পাহাড় ভাঙতে শুরু করে দিয়েছে। অচিরে যে পূর্ণতা ও জাওয়াদের একটা সুখের সংসার হতে চলেছে সে তার অভিজ্ঞতার দরুন বেশ বুঝতে পারছে। মিসেস শেখ তার অভিজ্ঞতা দিয়েও এও বুঝতে পেরেছে পূর্ণতা ও জাওয়াত তাদের বিয়ের পর একবারও কাছাকাছি আসেনি। তাদের এই একটা শূন্যস্থানকে সে কাজে লাগানোর পায়তারা করছে। এক ছুটির দিনের কথা। জাওয়াত পূর্ণতার সম্পর্কের উন্নতি দেখে চিন্তায় চিন্তায় মিসেস শেখের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে, যার কারণে কয়েকদিন ধরে প্রচন্ড মাথা ব্যথায় ভুগছে সে। পূর্ণতা ও জাওয়াদের আজ অফিস না থাকায় এবং শাশুড়ি মায়ের মাথা ব্যথা থাকার কারণে পূর্ণতায় আজ সারাদিনের রান্নাবান্নার দায়িত্ব জোর করে নিজের কাঁধে তুলে নেয়। মিসেস শেখ জেদ দেখিয়ে রান্নাঘরে গেল, সকলের সম্মিলিত প্রচেষ্টা সে রেস্ট করতে বাধ্য হয়। সকালে হালকা পাতলা নাস্তা করেই পূর্ণতা দুপুরের জন্য বিরিয়ানি ও চিকেন চাপের ব্যবস্থা করতে থাকে। জিনিয়া টুকটাক তাকে এগিয়ে এগিয়ে দিল, সব কাজ পূর্ণতা একা হাতেই করছে। কিন্তু জাওয়াজ আজ পূর্ণতাকে অবাক করে দিয়ে নিজের স্বভাব বিরুদ্ধ কাজ করছে। সে একটু পর পর কিচেনে আসছে, এটা ওটার অজুহাতে। আবার বিনা কারণে কিচেনের দরজায় এসে দাঁড়িয়ে তাদের কাজ দেখছে। বেলা হয়ে আসছে দেখে পূর্ণতা জিনিয়াকে সাবান নিতে পাঠিয়ে দিয়ে নিজে বাকি কাজগুলো করতে থাকে। পূর্ণতা একা দেখে ও আশেপাশে কেউ না থাকার সুযোগ নিয়ে জাওয়াত কিচেনে ঢুকে পূর্ণতার পেছনে দাঁড়িয়ে তার কাজ দেখতে থাকে। পূর্ণতা বাসায় বেশিরভাগ শাড়ি পরে, মাঝে মধ্যে সালোয়ার স্যুট পরে, আবার কখনো কখনো লং কুর্তি ও প্যান্ট সালোয়ার পরে। এমনটা সে তখনই পরে যখন বেশি গরম পড়ে। মধ্যবিত্ত হওয়ার দরুন জাওয়াদের বাসায় এসি নেই, তাই সোনার চামচ মুখে নিয়ে জন্মানো পূর্ণতার গরমের দিনগুলোতে একটু বেশিই কষ্ট হয়। কিন্তু পূর্ণতা কখনো এসব নিয়ে অভিযোগ করেনি। আজও প্রচন্ড গরম পড়ায় পূর্ণতা লং কুর্তি ও প্যান্ট সালোয়ার সাথে ওড়না পরেছে। ওড়নাটা কাঁধের উপর দিয়ে নিয়ে কোমরের একপাশে বেঁধে চুলগুলো খোপা করে তরকারি নাড়ছে। পূর্ণতার চুল লেয়ার কাটিং করার কারণে খোপা থেকে কয়েকটা চুল বের হয়ে তার ঘাড়মাক্ত কাঁধের সাথে সেটে আছে। কানের পাশ বেয়ে ঘাম বেয়ে বেয়ে বুকের কাছে গিয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। ফর্সা কাঁধে ঘামের বিন্দুগুলো বড় আকর্ষণীয় লাগে জাওয়াদের কাছে। সে তার মুখটা পূর্ণতার কাঁধের কাছে নিয়ে এসে নিজের দুই ঠোঁট গোল করে ফুঁদে। জাওয়াদের এমন কাণ্ডে পূর্ণতা হকচকিয়ে পেছনের দিকে তাকালে তাদের দুজনের কপালের একে অপরের সাথে টোকা লেগে যায়। কপালে টোকা খেয়ে জাওয়াত যেন নিজের ঘোর থেকে বের হয়। কেমন বোকার মতো কাজ করছিল সে, বুঝতে পেরে দেওয়ালের সাথে গিয়ে নিজের কপাল ঠুকতে মন চায় জাওয়াদের। পূর্ণতা এক হাত দিয়ে চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে জাওয়াদের দিকে তাকিয়ে তার কপালে ব্যথা পাওয়া জায়গায় ডলতে থাকে। আর চিন্তিত গলায় বলে, বেশি লেগেছে? সরি, আমি খেয়াল করিনি আপনি আমার পেছনে ছিলেন। ব্যথা করছে? আইস লাগিয়ে দিব? পূর্ণতা নিজেই একের পর এক প্রশ্ন করতে থাকে জাওয়াতকে। এদিকে নিজেও যে ব্যথা পেয়েছে সেদিকে তার খেয়াল নেই। জাওয়াত মেয়েটাকে যত দেখছে ততই অবাক হচ্ছে।
এই মেয়েটা ঠিক কোন মাটির তৈরি সে বুঝে উঠতে পারছে না। জাওয়াদের কারণে পূর্ণতা ব্যথা পেল, অথচ নিজেই সরি চাচ্ছে। পূর্ণতা আরো কিছু বলতে চায়, কিন্তু জাওয়াদ তার ঠোঁটে আঙুল রেখে তাকে চুপ করিয়ে দেয়। তারপর নিজেই বলে, নিজেই তো সব বলছো, আমাকে বলতে দিবি কি? পূর্ণতা মাথা নাড়িয়ে সম্মতি দেয়। জাওয়াদ পুনরায় বলে, আমি তেমন ব্যথা পাইনি, আর আইসও লাগানো লাগবে না। তুমি বেশি ব্যথা পেয়েছ? কথা বলতে বলতে পূর্ণ তার ঠোঁট থেকে নিজের আঙুল সরিয়ে আনে জাওয়াদ। পূর্ণতা হালকা হেসে বলে, হুস, এটাকে ব্যথা বলে নাকি? তা আপনি কিচেনে আমার পেছনে কি করছিলেন? কিছু লাগবে কি আপনার? এই রে, আবার একটা ধরা খেয়ে গেল। আসলেই তো, সে কিচেনে আসলো কেন? আর আসলো তো আসলো, পূর্ণতার এত কাছে এসে এহেন কাণ্ড কেন ঘটালো? এই প্রশ্নগুলোর একটারও উত্তর নেই জাওয়াদের কাছে। ইদানিং মেয়েটার আশেপাশে থাকতে তার প্রচন্ড ভালো লাগে। রাতেও যখন মেয়েটা জোর করে তার বুকে এসে শোয়, তখন সে মিছে মিছে রাগ দেখালো। পূর্ণতা ঘুমিয়ে পড়তে সেও শক্ত করে তাকে নিজের সাথে জড়িয়ে ধরে। পূর্ণতার অগোচরে তার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকতো কেন যেন একটু বেশিই ভালো লাগে। যাও দামতা আমতা করতে করতে বলে, ওই তো একটা কাজে এসেছিলাম। কিচেনে আপনার কি কাজ জনাব? তাও আবার আমার কাছে, যেন তেন কাছে না, একদম কাঁধে। যাদের লুকোচুরি অনেকক্ষণ আগে পূর্ণতার কাছে ধরা পড়েছিল। সে কাজের ফাঁকে ফাঁকে জাওয়াদের কিচেনে উকি ঝুঁকি লক্ষ্য করেছিল, কিন্তু সে না দেখার ভান করে নিজের কাজগুলো করছিল। জাওয়াদ ইতিউতি করতে থাকে। পূর্ণতা তাকে আর বিব্রত বোধ করাতে চায় না। সে পুনরায় নিজের রান্নায় মনোযোগ দেয়। বিরিয়ানির মাংস নাড়তে নাড়তে বলে, একটু পর জুম্মার আজান পড়ে যাবে, আপনি এখনো গোসল দেননি কেন? যান গোসলে যান, আমি মাংসটায় পানি দিয়ে এসে আপনার পাঞ্জাবি আয়রন করে দিচ্ছি। জাওয়াদ ভদ্র ছেলের মতো কিচেন ছেড়ে চলে যায় রুমে। যেতে যেতে নিজের বোকামির জন্য মনে মনে হেসে দেয়। সে জানে পূর্ণতা ইচ্ছা করে কথা ঘুরিয়ে দিয়েছে। পূর্ণতা এত বোকা না যে তার কাণ্ড কারখানা ধরতে পারবে না। বেশ কিছুক্ষণ পর জাওয়াদ সাওয়ার নিয়ে বের হয়ে দেখে পূর্ণতা নিজের হাতে কি জানি একটা লাগাচ্ছে। চোখ মুখ কুঁচকানো তার। জাওয়াদ দ্রুত কদম ফেলে তার কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে হাতে? পূর্ণতা বার্নার লাগাতে লাগাতে বলে, আরে ওই একটু লেগে গিয়েছে ইস্ত্রিতে, সমস্যা নেই। কথা বলতে বলতে বার্নার লাগানো শেষ করে বসা থেকে উঠে দাঁড়ায়। জাওয়াত দেখে একটুখানি না, বেশ খানিকটায় হাত পুড়ে গিয়েছে পূর্ণতার। জাওয়াত হুট করে কেমন অস্থির হয়ে যায়। সে পূর্ণতার হাতটা ধরে নিজের কাছে নিয়ে এসে বলে, এই পূর্ণ, হাতটা তো অনেকখানি পুড়ে গিয়েছে, কিভাবে হলো এটা? সাবধানে কাজ করবে না? জাওয়াদের কণ্ঠে ব্যথা ও বৎসনা উভয়েরই উপস্থিতি রয়েছে। সে অল্প অল্প করে ফু দিতে থাকে পূর্ণতার পোড়া জায়গাটায়। জাওয়াদের এই অল্প স্বল্প চিন্তা, বকা, পূর্ণতার চোখে অভাবনীয় সুখের অশ্রু এনে দেয়। সে একধ্যানে তাকিয়ে থাকে জাওয়াদের চিন্তিত শ্যাম মুখখানার দিকে। পূর্ণতার থেকে কোনো রেসপন্স না পেয়ে জাওয়াদ তার হাত থেকে চোখ সরিয়ে মুখের দিকে তাকালে দেখতে পায় পূর্ণতার চোখ অশ্রুতে টইটম্বুর। জাওয়াদ ভাবে পূর্ণতার হয়তো পোড়া জায়গাটা জ্বলছে। সে তার একটা হাত পূর্ণতার গালে রেখে মলিন গলায় বলে, কেঁদো না, ওষুধ লাগিয়েছ না, একটু পর ঠিক হয়ে যাবে। জাওয়াদ তাকে ছোট বাচ্চাদের মতো সান্ত্বনা দেয়। পূর্ণতা জাওয়াদের দিকে তাকিয়ে থাকতে থাকতেই বলে ওঠে, আপনার ক্ষুদ্রতম যত্ন, অল্প স্বল্প চিন্তা আমার ক্লান্ত হৃদয়ের সবচেয়ে বড় আশ্রয়। জাওয়াদ থমকে যায় পূর্ণতার কথাটি শুনে। দুজনে বিনা সংকোচে একে অপরের দিকে তাকিয়ে থাকা অবিশ্রান্ত ভাবে। জাওয়াদের মন হুট করে তাকে বলে ওঠে, এই মেয়েটা ভালোবাসার কাঙালি, তোর উচিত নিজের সর্বোচ্চটা দিয়ে ওকে ভালোবাসা। কম তো চেষ্টা করছে না তোর ভালোবাসা অর্জনের জন্য। তাদের দুজনের ঘোর কাটে মিস্টার শেখের গলার আওয়াজে। তিনি ছেলেকে জুম্মার নামাজে যাওয়ার জন্য তাড়া দিচ্ছেন। জাওয়াদ হালকা মুচকি এসে পূর্ণতার বাম পাশের গাল টিপে দিয়ে বলে, ফ্লার্ট করছো মেয়ে? করলেই বা কি, আপনি তো আমারই একান্ত ব্যক্তিগত আমার প্রিয় পুরুষ। জাওয়াদ তার সামনে থেকে উঠতে উঠতে কথাটা শুনতে পায়। পূর্বের হাসিটা আরেকটু চওড়া হয় তার। জাওয়াদ রেডি হয়ে জায়নামাজ নিয়ে বের হতে নেয়। আবারও ফিরে এসে বলে, শোনো, এই হাত দিয়ে বেশি কাজ করতে যেও না, আমি এসে হেল্প করবো নে। পূর্ণতা নিজেও বসা থেকে উঠে দাঁড়িয়েছে। তারপর জাওয়াদের সামনে এসে মিছে মিছে
তার পাঞ্জাবি ঠিক করে দিয়ে নিজের ২ হাত তার বুকে রেখে বলে, "আপনি যত্ন নিলেন না? এর উপহার স্বরূপ মজার খাবার রেঁধে হাজির করছি। আর এমন ছোটখাটো হাত পুড়েই রাঁধতে গেলে, তাই বলে হাত গুটিয়ে বসে থাকবো? আম্মারও তো কতবার হাত পুড়েছে। বড় মা, বড় মাকেও দেখেছি হাত পুড়া নিয়ে কাজ করেছে। তারা করতে পারলে আমি কেন পারবো না? হাত পুড়িয়ে রেঁধে বেড়ে খাওয়াতে পারলেই আপনার পেটের থেকে মনে জায়গা করে নিতে পারবো জনাব। যত সব বাজে কথা তোমার। তোমার সাথে কথা বলা আর দেওয়ালের সাথে মাথা ঠোকা একই কথা।" তার কথা শুনে পূর্ণতার হাসিটা আরেকটু চওড়া হয়। সে জাওয়াদের আরো কাছে এসে নিজের ২ পায়ের আঙুলের উপর ভর দিয়ে জাওয়াদের মুখোমুখি হয়। তারপর ২ হাত দিয়ে জাওয়াদের কাঁধ পেঁচিয়ে ধরে চোখে মুখে দুষ্টুমি ফুটিয়ে তুলে জাওয়াদের ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে নিয়ে যেতে যেতে বলে, "কথা বলতে কে বলেছে আপনাকে? এর বদলে আদরও দিতে পারেন। আমি অবশ্য মাইন্ড করব না আপনি আদর দিলে, বরঞ্চ স্বতঃস্ফূর্তভাবে আপনার সাথে কোঅপারেট করব।" জাওয়াদ হকচকিয়ে যায় পূর্ণতার এমন বেসাইজ কথা শুনে। সেই সাথে বিস্ময়ে তার চোখ জোড়া রসগোল্লার ন্যায় বড় বড় হয়ে যায়। মেয়ে হিসেবে সে আগ বাড়িয়ে আদর চাইছে, কম বড় কথা না। জাওয়াদ হুড়মুড়িয়ে পূর্ণতাকে নিজের থেকে ছাড়িয়ে ছুট লাগায় নামাজের উদ্দেশ্যে। যেতে যেতে কয়েকবার বিড়বিড়িয়ে আওড়ায়, "হে ওপরওয়ালা, একে একটু হায়া দান করো। কেমন বেহায়ার মতো আদর চাইছে।" পূর্ণতা তার এহেন কাণ্ডে হা হা করে হাসতে হাসতে বিছানায় বসে যায়। নামাজ শেষ করে জাওয়াত বাসায় এসে দেখে রান্নাবান্না সব শেষ। পুরো বাসা খাবারের সুবাসে ম ম করছে। খাবারগুলোর ঘ্রাণেই বলে দিচ্ছে সেগুলো কতটা মজাদার হয়েছে। মিস্টার শেখ, জিনি ও জাওয়াদ এসে বসে খাবারের টেবিলে। মিসেস শেখ মাথা ব্যথার অজুহাতে আসেনি খেতে। পূর্ণতা তাদের ৩ জনকে খেতে দিয়ে মিসেস শেখের নিকট যায়। মিসেস শেখের বেডের পাশে বসে তার ভালো মন্দ জিজ্ঞেস করতে থাকে সে। কিন্তু মিসেস শেখ মুখে কুলু পেটে বসে আছেন। পূর্ণতা কোমল গলায় বলে, "আম্মা, অল্প কিছু খেয়ে একটা মাথা ব্যথার ওষুধ খেয়ে তারপর শুয়ে থাকেন। এমন না খেয়ে শুয়ে থাকলে তো শরীর আরো খারাপ লাগবে।" মিসেস শেখ চোখের ওপর হাত দিয়ে শুয়ে আছেন। তিনি সে অবস্থাতেই বলেন, "আমাকে নিয়ে তোমার এত না ভাবলেও চলবে। এখন আমার রুম থেকে বিদা হতো, তোমার প্যানপ্যানানিতে আরো মাথা ধরে গেল।" মিসেস শেখ খুবই কর্কশ গলায় কথাগুলো বলেন। পূর্ণতার মনে মনে খারাপ লাগলেও সে বিষয়টাকে এতটা ধরে না। সে মনে করে তার মা থাকলেও তো তাকে এমনভাবে বকাঝকা করত। মিসেস শেখও তো তার মাই, তার স্বামীর মা তারও তো মাই হয়। পূর্ণতা চুপচাপ তার পাশ থেকে উঠে গিয়ে একটা প্লেটে অল্প কিছু খাবার নিয়ে আবারও মিসেস শেখের রুমে এসে আগের জায়গাতেই বসে পড়েন। তারপর খাবারের প্লেটটা একপাশে রেখে মিসেস শেখের চোখের উপর থেকে হাত সরিয়ে দিয়ে বলে, "এই শাশুমা, নাতি নাতনিদের জোর করে খাওয়ানোর বয়সে আপনাকে আমায় জোর করে খাওয়াতে হচ্ছে। উঠেন না আম্মাজান, অল্প কিছু মুখে দিয়ে আমার এই রান্নাকে ধন্য করুন।" মিসেস শেখ পূর্ণতার এহেন কাজে প্রচণ্ড রেগে যায়। সে শোয়া থেকে উঠে ঠাস করে পূর্ণতার গালে একটা থাপ্পড় মেরে দেয়। পূর্ণতা গালে হাত দিয়ে অবাক নয়নে তার দিকে তাকিয়ে থাকে। মিসেস শেখের মাথায় ক্রোধে দপদপ করছে। সে খাবারের প্লেটটা ছুঁড়ে ফেলে দেন। সাথে সাথে প্লেটটা ভেঙে কয়েক টুকরো হয়ে যায়। প্লেট ভাঙার আওয়াজে মিস্টার শেখ, জাওয়াত, জিনিয়া সকালে দৌড়ে এই রুমে আসে। তারা এসে দেখতে পায় পূর্ণতা গালে হাত দিয়ে মিসেস শেখের দিকে তাকিয়ে আছে, আর মিসেস শেখ ক্রোধে ফসফস শব্দ করছে। মিসেস শেখ তাদের কাউকে তোয়াক্কা না করে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকেন, "এই গায়ে পড়া অসভ্য মেয়ে, লজ্জা করে না এত দুধছাই করি তারপরও বেহার মতো আশেপাশে ঘুরঘুর করো? মা তো না হয় কিছু শেখাতে পারেনি, কিন্তু বাবাও কিছু ন্যূনতম শিক্ষাটুকু দেয়নি। এত গদগদ করতে হবে কেন শাশুড়ির সাথে? বলেছি না আমার সময় হলে আমি খেয়ে নিব, তাও এত ঢং করার কি আছে? আমার সংসারটা খেয়ে শান্তি হয়নি, এখন আবার আমাকে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছো। নিশ্চয়ই খাবারের সাথে বিষ টিস মিশিয়ে এনেছো, কারণ আমিই তো বর্তমানে তোমার সুখের সংসারের পথে সবচাইতে বড় কাঁটা।" "আম্মা!" পূর্ণতা জোরে ডেকে ওঠে মিসেস শেখকে। মিস্টার শেখ তাড়াতাড়ি এসে নিজের মিসেসকে পেছনে সরিয়ে নেন। ধমক দিয়ে তাকে চুপ করতে বলেন। জাওয়াদ ও জিনিও মায়ের এমন রূপ দেখে বাকরুদ্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ, তাদের মা কঠোর হৃদয়ের, কিন্তু মায়া মমতাও তার কম নেই সন্তানদের জন্য।
কিন্তু আজ তারা তাদের মায়ের ভিন্ন রূপের সাথে পরিচিত হলো। পূর্ণতা মিসেস শেখের হাতের আঘাতে যতটা না কষ্ট ও ব্যথা পেয়েছে, তার থেকেও বেশি কষ্ট পেয়েছে তার মুখের কথায়। পূর্ণতা নিজেকে একটু সামলে নিয়ে বলে, সে ৮ বছর বয়সে নিজের মাকে নিজেরই চোখের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেখেছি। ৮ বছর পর্যন্ত ছিল মায়ের আদর, ভালোবাসা, স্নেহ, শাসন পাওয়া আমার। আজ আমার ২২ চলছে। মাঝে ১৪টা বছর বাবাই আগলে রেখেছেন যক্ষের ধনের মতো। বড় মা শুধু দায়িত্বের বেলায় আছে, কিন্তু সে আমাকে কোনোদিন একবেলাও নিজ হাতে খাইয়ে দেয়নি। খোঁজখবর নিত সময় মতো ঠিকই, কিন্তু ওই যে শুধু দায়িত্বের খাতিরে। দুধের স্বাদ কি ঘোলে মেটে? মাকে বাবা অসম্ভব ভালোবাসতেন, আর নতুন মা ভালো হয় কিনা, আমাকে ভালোবাসে কিনা, এসব সংশয়ে বাবার জীবনে কাউকে স্থান দেননি। বাবা যতটুকু পেরেছে করেছে। বাবার দেওয়া শিক্ষা দিয়েই আমি আজ দেশের টপ বিজনেস উইমেনদের মাঝে একজন হয়েছি। কিন্তু আমার শখ ছিল একটা সাজানো গোছানো সংসারের। বলতে পারেন আমার জীবনের একটাই ইচ্ছে এটা। আমি খুব কম বয়সে সংসার ভেঙে যেতে দেখেছি। তাই আমার এই অদ্ভুত ইচ্ছে। আমি বিজনেস উইমেনের চেয়ে গৃহিণী হতে বেশি পছন্দ করি। তাই তো সব সময় আপনার পেছন পেছন আঠার মতো লেগে থাকি। একটু আদর, স্নেহ, ভালোবাসা পাওয়ার লোভে। একজন পাক্কা গৃহিণী হতে কি কি জিনিস জানতে হয়, কিভাবে সবকিছু একা হাতে সামলাতে হয়, সর্বোপরি ইট পাথরের তৈরি একটা দালানকে কিভাবে সংসারে রূপ দিতে হয়, এসব জানার জন্য বেহায়ার মতো আপনার পেছন পেছন লেগে থাকি। আমি আপনার সংসার ভাঙতে নয়, আপনাদের এই সুখের সংসারের একটা অংশ হতে চাই। কিন্তু সবার সব ইচ্ছে কি পূরণ হয়? হয় না তো। আমারটাও বোধহয় সেসব মানুষদের তালিকাতেই থেকে যাবে। কথাগুলো শেষ করে পূর্ণতা ছুটে সেই রুম থেকে বের হয়ে নিজেদের রুমে চলে যায়। যাওয়ার আগে সকলেই তার চোখে অশ্রুর আগমন লক্ষ্য করে। যাওয়া তার মায়ের দিকে কয়েক পলকের জন্য তাকিয়ে থেকে সেও পূর্ণতার পেছন পেছন ছুট লাগায়। পূর্ণতা নিজেদের রুমে এসে সোজা ওয়াশরুমে চলে যায়। যাওয়াত কয়েকবার তাকে ডাকে, কিন্তু পূর্ণতা দরজা খুলে না। বেশ কিছুক্ষণ পর পূর্ণতা বের হয় ভেজা হাত মুখ নিয়ে। তার ফর্সা মুখখানা টকটকে লাল হয়ে আছে। যে কেউ দেখে বলে দিতে পারবে সে এতক্ষণ কেঁদেছে। পূর্ণতা ওয়াশরুম থেকে বের হয়ে ব্যালকনিতে চলে যায়। সেখান থেকে টাওয়াল নিয়ে এসে মুখ মুছে বাহিরে যাওয়ার জন্য রেডি হতে থাকে। যাওয়ার তাকে রেডি হতে দেখে ভ্রু কুঁচকে বলে, এই ভর দুপুরে না খেয়ে কোথায় যাচ্ছ? পূর্ণতা থমথমে গলায় বলে, কাজ আছে একটা, বাহিরে যাচ্ছি। কি কাজ? আর না খেয়ে যাচ্ছ কেন? পোড়া হাত নিয়ে রাঁধলে এখন না খেয়েও চলে যাচ্ছ বাহিরে? এসে খাবো, কাজটা জরুরি। পূর্ণতা মাথায় ওড়না চাপিয়ে পার্স নিয়ে বের হয়ে আসে। ফোনটা নিতে ভুলে যায়। তাদের রুম থেকে বের হতে পাশের রুম থেকে মিসেস শেখের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। মিস্টার শেখ আজকের বিষয়টা নিয়ে তাকে ঝাড়ছেন। অবাক করার বিষয় হলো, মিসেস শেখ এত বছরের সংসারে আজ প্রথম স্বামীর সাথে এমন উঁচু গলায় কথা বলছেন। পূর্ণতায় অশান্তি আর সহ্য করতে পারে না। আজ প্রথমবারের মতো নিজেকে মস্ত বড় অপরাধী মনে হতে থাকে তার নিজেকে। সে ছুটে বাসা থেকে বের হয়ে যায়। বাসার নিচে একটা খালি রিকশা পেতে সেটাতে চড়ে মিরপুর ৮-এ যেতে বলে। সেখানে তাদের পারিবারিক কবরস্থান অবস্থিত। তার আজকের ঘটনার পর তার মায়ের কথা প্রচন্ড মনে পড়ছে। মায়ের বুকে হুমড়ি খেয়ে পড়ে কাঁদতে ইচ্ছে করছে। অভিমান করে বলতে ইচ্ছে করছে, মা, তুমি এত তাড়াতাড়ি কেন আমায় একা করে চলে গেলে? কেন তোমার আদর, স্নেহ, ভালোবাসা, শাসনের স্থায়িত্ব মাত্র ৮ বছর হলো? কেন আজ আমি তোমার বুকে মাথা রেখে কাঁদতে পারছি না? আমার কষ্টে বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, অথচ সামান্য কাদার জন্য আমি ভরসাযোগ্য একটা বুক বা কাঁধ পাচ্ছি না। কেন মা, আমায় এত একা করে চলে গেলে? কেন শাশুড়ি আম্মু আমাকে তোমার মতো আগলে নেয় না? শুধুমাত্র আমি তার পুত্রবধূ বলে? তার ছেলের সাথে নিজের ভাতিজির বিয়ে না হতে দিয়ে আমি তার পুত্রবধূ বলে তার আমার প্রতি এত ক্ষোভ। আমিও তো তার ভাতিজির মতো এতিম। তার ভাতিজি তো তাও কতগুলো বছর নিজের বাবা মায়ের সান্নিধ্যে থাকতে পেরেছে। কিন্তু আমি তো জনম দুঃখিনী মা। মা, ও মা, আমায় তোমার বুকে আগলে নাও মা। আমি তোমার বুকে মাথা রেখে শান্তির ঘুম দিতে চাই। আম্মু জানো,
জাওয়াত সাহেব না আমার ওপর অনেক বিরক্ত। প্রতি রাতে জোর করে তার বুকে মাথা রাখি বলে তার সে কি রাগ আমার উপর। সেও আমায় ভালোবাসে না, তার মাও ভালোবাসে না, কেউ পূর্ণতাকে ভালোবাসে না, তার নিজের মাও না। এই পৃথিবীতে একমাত্র বাবা পূর্ণতাকে ভালোবাসে। তাই তো তার বুকে মাথা রেখে আমি এখনো ছোট পূর্ণতার মতো কাঁদতে পারি, আবদার করতে পারি। বাবা আমার উপর একটুও বিরক্ত হয় না, আর নাই বা রাগ করে বকা দেয়। আমি না খেয়ে থাকলে একমাত্র বাবা ব্যতীত আর কেউ আমার মুখের সামনে খাবার ধরে না। কেউ জোর করে, আহ্লাদ করে আমার মুখে খাবার তুলে দেয় না। একটা গাছের আড়ালে দাঁড়িয়ে পূর্ণতা বুক ভাঙা কষ্টের সাক্ষী হয় জাওয়াদ। পূর্ণতা তার মায়ের কবরে বুকের কাছটায় মাথা রেখে কাঁদতে কাঁদতে কথাগুলো বলছে। আশেপাশে লোক সমাগম নেই বললেই চলে। আর মিসেস আহমেদের কবরটা একটু ভেতরের দিকে হয়, একদম শুনশান জায়গাটা। এমন এক শুনশান জায়গায় পূর্ণতা কাঁদতে কাঁদতে বলা কথাগুলো সহজেই জাওয়াদের কর্ণগোচর হয়। পূর্ণতা ক্রন্দন ও কথা উভয়ই জাওয়াদের বুকে জ্বলনের সৃষ্টি করে। মেয়েটা সবসময় এমন এক শক্ত ভাব ধরে থাকে যে সেটা ভেদ করে তার অন্তরের খবর জানা অত্যন্ত দুরূহ ব্যাপার। অফিসে সে গম্ভীর মুখ বানিয়ে রেখে কাজ করে, আর বাসায় হাসি খুশিতে মেতে থাকা এই রমণীর অন্তরেও যে এত এত কষ্ট রয়েছে, জাওয়াদ তা কখনো কল্পনাও করেনি। সে তার মানসপটে পরপর কিছু ঘটনার সমীকরণ মেলায়। সমীকরণগুলোর উত্তর হিসেবে এমন এক পূর্ণতাকে পায়, যে পূর্ণতা একদম নরম এঁটেল মাটির মতো। তাকে সামান্য ভালোবাসা, স্নেহ, আদর দিলেই তাকে যেমন ইচ্ছা তেমন রূপে গড়ে তোলা যাবে। পূর্ণতা ও জাওয়াত সেখানে সন্ধ্যার আগ পর্যন্ত থাকে। মাগরিবের সময় এসে পড়লে কবরস্থানের পাহারাদার পূর্ণতাকে বলে এখন কবরস্থান বন্ধ করে সে নামাজ পড়তে যাবে। পূর্ণতা ধুলোবালি থেকে উঠে নিজের জামা কাপড় ঝেড়ে নেয়। পূর্ণতা কবরস্থান থেকে বের হওয়ার আগে জাওয়াদ আবারও লুকিয়ে পড়ে। পূর্ণতা সেখান থেকে বের হয়ে রিক্সা বা কোনো যানবাহনে না উঠে এলোমেলো পায়ে হাঁটতে থাকে, উদ্দেশ্যহীনভাবে। কিছুটা দূরত্ব বজায় রেখে জাওয়াদও তার বাইক নিয়ে পূর্ণতার পেছন পেছন যেতে থাকে। অনেকখানি রাস্তা হেঁটে আসার পর ক্লান্তি ও ক্ষুধার তাড়নায় পূর্ণতার পা আর চলতে চায় না। তাই সে একটা রিকশায় চড়ে বসে বাসায় এসে পড়ে। জাওয়াদ তাকে বাসায় যেতে দেখে সেও ভিন্ন পথ ধরে দ্রুত বাইক চালিয়ে পূর্ণতার আগে আগে বাসায় এসে পড়ে। পূর্ণতা বাসায় আসার পর দেখতে পায় বাসার পরিবেশ আপাতত শীতল। সে দুর্বল পায়ে হেঁটে তার রুমে চলে যায়। হাত পায়ে ও জামায় ময়লা থাকায় সে একেবারে সাবান নিয়ে আসে। শাওয়ার শেষ করে এসে রুম থেকে বের হয়ে জিনিয়ার রুমে চলে যায়। সেখানে গিয়ে মিসেস শেখের খাওয়ার কথা জিজ্ঞেস করলে জিনিয়া জানায় মিসেস শেখ এখনো কিছু খায়নি। এটা শুনে পূর্ণতা রান্নাঘরে গিয়ে এক প্লেট খাবার বেড়ে নিয়ে জাওয়াদের কাছে এসে দাঁড়ায়। জাওয়াদ এতক্ষণ বেডের উপর বসে ল্যাপটপে কাজ করার বাহানায় সবটা খেয়াল করছিল। পূর্ণতা তার কাছে এসে স্বাভাবিক গলায় বলে এই খাবারটা নিয়ে গিয়ে শাশুড়ি মাকে খাইয়ে দিন। সারাদিন না খাওয়া মানুষের ওপর রাগ করে খাবার না খেয়ে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। উনি খেতে না চাইলেও জোর করে খাওয়াবেন, একেবারে ওষুধ খাইয়ে দিয়ে তারপর আসবেন। আর হ্যাঁ, চাইলে আমি এই প্লেট থেকে খেয়ে দেখাতে পারি কোনো বিষ টিস আছে কিনা। কিন্তু আমার মনে হয় না আমার ঝুটা খাবার উনি খেতে চাইবে, আর নাইবা আপনি খাওয়াতে চাইবেন। কিন্তু আমি আমার মরা মায়ের কসম কেটে বলছি খাবারে কোনো বিষ মেশাইনি। না, এমন কোনো পরিকল্পনা আমার আছে। কসম কাটার কথা শুনে জাওয়াদ রেগে যায়। সে পূর্ণতার হাত থেকে খাবারের প্লেট টান দিয়ে কেড়ে নিয়ে হিসিয়ে বলে বড্ড বেশি কথা বলে তুমি, মুখটা একটু কম চালাতে পারো না? অফিসে তো বোমা মারলেও মুখ দিয়ে প্রয়োজন ব্যতীত কথা বের হয় না, বাসায় এত কথার ফুলঝুরি ফুটে কেন? পূর্ণতা তার প্রশ্নের জবাবে নীরবতা অবলম্বন করে। আসলে সে প্রচন্ড ক্লান্ত, শারীরিক ও মানসিক উভয় দিক দিয়ে। জাওয়াত খাবারের প্লেটটা নিয়ে মিসেস শেখের রুমে চলে যায় এবং বহু কষ্ট করে তাকে খাবারটা খাওয়াতে সক্ষম হয়। মিসেস শেখকে খাওয়ানো শেষ করে জাওয়াদ আরেক প্লেট খাবার নিয়ে রুমে এসে দেখে পূর্ণতা শুয়ে পড়েছে। দেয়ালের দিকে মুখ করে শুয়ে আছে সে। এমন দৃশ্য তাদের এই ১.৫-২ মাসের বৈবাহিক জীবনে বিরল। জাওয়াদ দরজা চাপিয়ে দিয়ে পূর্ণতার কাছে এসে তাকে উঠে বসায়। তারপর সে তার মুখের সামনে এক লোকমা খাবার তুলে ধরে। জাওয়াদের এমন কাজে পূর্ণতা এতটাই অবাক হয় যে
খাবারটা মুখে নিতেও ভুলে যায়। তার বিষয়টা কেমন স্বপ্ন স্বপ্ন মনে হতে থাকে। জাওয়াদ তার ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে তাকে খাইয়ে দিতে থাকে। সেই রাতে জাওয়াদি প্রথমবারের মতো পূর্ণতাকে নিজের বুকে আগলে নেয়। জাওয়াদের শক্তপোক্ত হাত যখন কোমলভাবে পূর্ণতার মাথায় বুলিয়ে দিতে দিতে তাকে প্রায় তন্দ্রাচ্ছন্ন করে ফেলেছে, তখনই তার কানে আসে গম্ভীর পুরুষালী গলায় বলা আশ্বস্ত বাণী, আজ থেকে আমি হলাম তোমার সে ভরসাযোগ্য বুকের মালিক, যার বুকে তুমি বিনা সংকোচে কাঁদতে পারবে, শান্তিতে মাথায় এলি দিয়ে ঘুমাতে পারবে। জাওয়াদ আজ থেকে তোমায় ভালোবাসবে। জাওয়াদের ভালোবাসা একদিন তার মাকেও পূর্ণতাকে ভালোবাসতে বাধ্য করবে। বর্তমান কেউ ভালোবাসে না পূর্ণতাকে, কেউ না, না তার বাবা মা, না জাওয়াদ সাহেব, আর নাই বা জাওয়াদ সাহেবের মা। সবাই শুধু পূর্ণতাকে ভালোবাসার লোভ দেখিয়ে মাঝপথে ছেড়ে দেয়। এই পুরো ব্রহ্মাণ্ডে পূর্ণতা সম্পূর্ণ একা। রাতের অন্ধকারাচ্ছন্ন আকাশকে আলোকিত করা সেই চাঁদটির মতোই পূর্ণতাও একা, নিঃসঙ্গ, আপনজনহীন এক ক্লান্ত পথিক। আমার নাম পূর্ণতা হলো আমার জীবন অপরিপূর্ণতায় ভরপুর। আকাশের দিকে তাকিয়ে থেকে বিড়বিড়িয়ে কথাগুলো আওড়ায় পূর্ণতা। প্রায় ভোর রাতে ঘুমিয়েও পূর্ণতার ঘুম সকাল সকালই ভেঙে যায়। এমনি এমনি ভাঙেনি, বুকের উপর প্রচন্ড তাপের কারণে তার ঘুমটা ভেঙেছে। কিসের জন্য এমন তাপ হতে পারে, প্রশ্নটি পূর্ণতার মস্তিষ্ক অর্ধ জাগ্রত অবস্থাতেই জিজ্ঞেস করে ওঠে। ঘুমটা আরেকটু ছেড়ে গেলে কিসের থেকে এমন গরম তাপ আসছে সেটা বুঝতে পেরে পূর্ণতা হুড়মুড়িয়ে শোয়া থেকে উঠে বসে। তাজওয়াদের আবারও গা কাঁপিয়ে জ্বর এসেছে। তাজওয়াদ তার বুকে থাকায় তার শরীরে জ্বরের তাপের কারণেই পূর্ণতার ঘুম ভেঙে গিয়েছে। সারা রাত ছেলেটা জ্বরের কারণে এক প্রকার অচেতনই ছিল। পূর্ণতা রাত জেগে ছেলের মাথায় জলপট্টি দিয়েছে। জ্বর যদিও কমে শেষ রাতের দিকে, কিন্তু এরই মাঝে আবারও ঠান্ডা লেগে গিয়েছে। পূর্ণতা ভেবে পায় না তার মতো একটা আয়রন ওমেনের উদরে এত নাজুক বিড়ালের বাচ্চা হলো কিভাবে। পূর্ণতা খুব সহজে অসুস্থ হয় না, কালে ভদ্র হয় বছরে এক আধবার, তখন আবার অনেক ঝক্কি পোহাতে হয়। পূর্ণতা তাড়াতাড়ি বেড ছেড়ে দাঁড়ায়, ওয়াশরুম থেকে চটপট ফ্রেশ হয়ে এসে ছেলেকেও কোলে করে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে আনে। তাজওয়াদের এতটা হুঁশ নেই। ছোট জানটা জ্বরের প্রকোপে কাঁপছে মায়ের বুকে মাথা রেখে। পূর্ণতা ছেলেকে বুকের সাথে চেপে ধরে ব্ল্যাঙ্কেট জড়িয়ে বসে, যদিও আজ ভালোই গরম পড়েছে আর এসি এবং ফ্যান উভয়ই বন্ধ। তাও পূর্ণতা সকল কষ্ট সয়ে নেয়। রিসিপশনে ফোন দিয়ে হালকা পাতলা নাস্তা অর্ডার দেয়, আর টনিকেও ফোন দিয়ে ডাক্তার আনতে বলে দেয়। আধা ঘন্টার মাঝে খাবার ও ডাক্তার উভয়ই হাজির হয়। ডাক্তারকে আসতে দেখে সকলের মনে প্রশ্নের উদ্গ্রীব হয়, কে অসুস্থ, কার জন্য উনি এসেছেন। সকলে টনিকে চেপে ধরে জিজ্ঞেস করতেই টনি জানায় তাজওয়াদের অসুস্থতার কথা। সবাই ছুটে পূর্ণতার রুমে উপস্থিত হয়। পূর্ণতার কাজিন তার ফুফু আরিয়ানও যেতে নেয়, কিন্তু তার মা তাকে আটকে দেয় হাত ধরে। আরিয়ান প্রশ্নবোধক চাহনি নিয়ে মায়ের দিকে তাকালে তার মা কিছুটা ঝাঁঝালো গলায় বলে, আর একটু পর তুই বিয়ে করতে যাবি, এখন ওই মেয়ের রুমে যাওয়ার দরকার নেই, রেডি হতে যা। আরিয়ান হতবিহ্বল হয়ে যাওয়া গলায় মাকে বলে, মানে? আমার ভাগ্না এত অসুস্থ আর আমি তাকে দেখতে না গিয়ে নিজের বিয়ের জন্য রেডি হতে যাব? রেডি কি ওকে দেখে এসে হওয়া যাবে না? আরিয়ানের মা বিরক্তি নিয়ে বলে, এত দেখার কি আছে? ওই অপয়া মেয়ের ছেলেকে দেখতে যাওয়ার কি আছে? সামান্য জ্বরই তো এসেছে, মরে তো যায়নি আর। আম্মু! অজান্তা আরিয়ান ও তার বাবা আহনাফ হুঙ্কার দিয়ে বলে তার মাকে থামিয়ে দেয়। অজান্তা বেগম নিজেও থতমত খেয়ে যায় স্বামী ও ছেলের হুঙ্কার শুনে। কি বলতে গিয়ে কি বলে ফেললেন। তার স্বামীও রিসোর্টে ফিরে পূর্ণতার ঘরেই যাচ্ছিলেন, তাই তিনিও পেছন থেকে এসে কথাটি শুনে ফেলে। আরিয়ান মায়ের এহেন কথায় রাগে কাঁপতে থাকে। আরিয়ানের বাবা ও পূর্ণতার বড় বাবা আহনাফ সাহেবও প্রচন্ড ক্ষেপে গিয়েছে। সে রিসিপশনের উন্মুক্ত স্থানে দাঁড়িয়ে স্ত্রীকে উঁচু গলায় বলেন, মুখে লাগাম টানো অজান্তা। কি বলছিলে খেয়াল আছে তোমার? এত বাজে কথা তোমার মুখে আসলো কিভাবে সেটা ভেবেই আমি হতভম্ব হয়ে যাচ্ছি। আরিয়ানও বাবার সাথে তাল মিলিয়ে বলে, এসব কি বলছিলে মা? ওইটুকু বাচ্চার মরার কথা কিভাবে বলতে পারলে? এ আমি আমার মায়ের কোন রূপ দেখলাম? তুমি এটা ভাবলেই বা কিভাবে? ওই এতিম,
জন্ম দুঃখিনী মেয়েটা শুধু ওই ছোট জানটা ছাড়া আছেই বা কে? সেদিনও দেখলাম তুমি পূর্ণতাকে কত বাজে কথা বলছিলে, আজ এটা বললে। আমি এবার শিওর হয়ে গেলাম পূর্ণতার হুট করে কানাডা চলে যাওয়ার পেছনে তোমারই হাত রয়েছে। ছেলে ও স্বামীকে এত ক্ষেপে যেতে দেখে অজান্তা বেগম বেশ ঘাবড়ে যান। সেই সাথে নিজের এতদিন আগের কুকীর্তি ফাঁস হয়ে যাচ্ছে দেখে ভয় পেয়ে যান। সে ঘাবড়ে গিয়ে বলেন, না না বাবা, ওকে তো আমি আমার মেয়ের মতোই মনে করি। আর আমার তো বয়স হয়েছে বল, তোর বিয়ের এত ঝক্কি ঝামেলা সামলাতে গিয়ে মেজাজটা একটু চটে আছে। ভুলে মুখ দিয়ে কথাটা বের হয়ে গিয়েছে, কিন্তু আমি ইচ্ছে করে বলিনি। ওগো, নিজের স্বামীর দিকে ফিরে বলে, তুমি বিশ্বাস করো আমায়। আমার মুখ ফসকে ভুলে কথাটা বের হয়ে গিয়েছে। আমি কখনো এসব ভাবতেও পারি না। অজান্তা বেগম আরো কত কথা বলেন স্বামী ও ছেলের মান ভাঙাতে, কিন্তু তারা আজ প্রচন্ড রেগে গিয়েছে। আহনাফ আহমেদ পূর্ণ তার রুমে যাওয়ার আগে কড়া গলায় স্ত্রীকে বলে যান, খবরদার, এসব কথা যদি আর কোনোদিন শুনেছি তাহলে জিভ চিরে হাতে ধরিয়ে দিব। আমার মৃত ভাইয়ের একমাত্র সন্তান, আমার গুরুত্বপূর্ণ আমানত পূর্ণতা। ও বা ওর ছেলেকে নিয়ে আর কোনোদিন এহেন কথা শুনলে সেদিন কি করব আমি নিজেও জানি না। মেয়েটাকে ভালো না বাসতে পারো, তাকে কষ্ট দেওয়ার চেষ্টাও করবে না। ফলাফল কিন্তু মোটেও ভালো হবে না। কথাগুলো বলে আহনাফ আহমেদ ও আরিয়ান চলে যায় পূর্ণতার রুমে। অজান্তা বেগম সেই রিসেপশন এরিয়ার মধ্যেখানে দাঁড়িয়ে রাগে ফুঁসতে থাকে। তার মনে পূর্ণতার জন্য আরো ক্ষোভের জন্ম হয় আজকের এই ঘটনাকে কেন্দ্র করে। তিনি ভেবেই নেন ছেলের বিয়ের ঝামেলা মিটে গেলে সে পুনরায় 5 বছর আগের মতোই এমন কিছু করবেন যাতে পূর্ণতা আবারও আহমেদ বাড়ি ছাড়তে বাধ্য হয়। হ্যাঁ, অজান্তা বেগমের কারণেই পূর্ণতা 5 বছর আগে কানাডা পাড়ি দিয়েছিল। কিন্তু সে কি এমন করেছিল যার কারণে পূর্ণতা দেশ ছেড়েছিল? ডাক্তার তাজওয়াতকে পরীক্ষা নিরীক্ষা করে বলেন, সাধারণ জ্বর ঠান্ডা, বাংলাদেশের আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে হিমশিম খাচ্ছে বেচারা বাচ্চাটা। গতকাল অতিরিক্ত ঘাম হওয়া এবং সেই ঘাম থেকে মূলত আজকের এই জ্বর। ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়ে যান আর বলেন ওষুধগুলো খাওয়ালেই ঠিক হয়ে যাবে। ডাক্তার চলে যেতে পূর্ণতা সকলের সামনে কিছুক্ষণ কথা বলে, তাদেরও বিদায় দিয়ে ছেলেকে ব্রেকফাস্ট করে ওষুধ খাওয়ায়। ছেলে টেনশনে তার ভেতরে আর খাবার ঢোকে না। ওষুধ খাওয়ানোর প্রায় 2 ঘন্টা পর তাজওয়াদের জ্বর ঘাম দিয়ে ছাড়ে। পূর্ণতা তাড়াতাড়ি করে ফ্যান ছেড়ে দিয়ে একটা ভেজা টাওয়াল দিয়ে তাজওয়াদের বুক পিঠ মুছিয়ে তাকে চেঞ্জ করিয়ে দেয়। তাজওয়াদের জ্বর কমেছে দেখে পূর্ণতা স্বস্তির নিঃশ্বাস ফেলে। বেলা 12টার দিকে আরিয়ান আবারও পূর্ণতার রুমে আসে। তাজওয়াদ তখন মায়ের সাথে শুয়ে শুয়ে গল্প করছিল। তাজওয়াদ অনেক শান্ত একটা বাচ্চা। তার সকল চঞ্চলতা দুষ্টুমি আবদার তার মায়ের কাছে। পূর্ণতার পৃথিবী যেমন তার ছেলে, তাজওয়াদের পৃথিবী বলতে তার মাই। আরিয়ান তার রুমে এসে তাজওয়াদকে অনেক আদর করে আর তাকে কিছু চকলেট উপহার দেয়। উপহার পেয়ে গোলুমোলু তাজওয়াদের চুপসে যাওয়া মুখে হাসি ফোটে। সে আদো আদো গলায় বলে, থ্যাংকু আলু মামা, ইউ আর দি বেস্ট মামা ইন দি ওয়ার্ল্ড। আলু মামা? ডাকটা শুনে আরিয়ান ও পূর্ণতার মতো ভড়কে যায়। সে ড্যাব ড্যাব করে পূর্ণতার দিকে তাকিয়ে বোঝাতে চায় সে এটা কি শুনলো। সে আলু মামা হলো কবে, কিভাবে? পূর্ণতা তার অবাক হওয়ার বিষয়টা বুঝতে পেরে হাসতে হাসতে গড়াগড়ি খেতে থাকে বেডে। আরিয়ান এবার আরো অবাক হয়ে যায়, কারণ বিগত 5 বছরে সে পূর্ণতাকে এমন করে হাসতে দেখেনি। পূর্ণতা হেসেছে এই বছরগুলোতে, কিন্তু নিতান্তই তা জোড়াতালির হাসি ছিল। এমন প্রাণ খোলা বাঁধ ভাঙা হাসি সে পূর্ণতাকে এতগুলো বছরে একবারও হাসতে দেখেনি। পূর্ণতা কিছুক্ষণ পর তার হাসি থামিয়ে আরিয়ানকে বলে, বড় ভাইয়া তোমাকে আরো বলে ডাকে না, আর আমি ওকে বলেছি তুমি ওর মামা হও। ও সেই আরুকে আলু বানিয়ে এখন আলু মামা ডাকছে। কথাটা বলতে বলতে পূর্ণতা ফিক করে আবারও হেসে দেয়। মায়ের হাসির সাথে তাল মিলিয়ে এবার তাজওয়াদও হাসতে থাকে। আরিয়ানও কিছুটা হাসে, কিন্তু সে নিজে বেশি হাসার চেয়ে পূর্ণতার হাসি হাসি মুখখানা মন ভরে দেখতে থাকে। পূর্ণতার হাসিমাখা মুখটা দেখতে দেখতেই তার চোখে অশ্রুকণা এসে উপস্থিত হয়। সে মন থেকে চায় তার এই এতিম বোনটার একটা সংসার হোক। পূর্ণতার ভরসার যোগ্য একটি মানুষ হোক।
পূর্ণতা ও তাজওয়াতকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করবে এমন এক মানুষ আসুক তার মনে। পূর্ণতা হাসতে হাসতে তার নজর পড়ে আরিয়ানের উপর। তাকে কাঁদতে দেখে পূর্ণতা বোকার মতো প্রশ্ন করে, এই ভাইয়া, আমার ছেলে তোমায় আলু বলেছে বলে কেঁদে দিয়েছ? আরিয়ান তার কথা শুনে হেসে দেয়। তারপর পূর্ণতার মাথায় টোকা দিয়ে বলে, বলদি, আমাকে কি বাচ্চা পেয়েছিস যে এই ছোট কথায় কেঁদে দিব? তুই আসলেই বলদি। পূর্ণতার তার ব্যথা পাওয়া জায়গাটা ডলতে ডলতে মেকি রাগ দেখিয়ে বলে, ভাইয়া, তুমি এখনো আগের মতো শয়তানি আছো। আমার ছেলের সামনে আমাকে মেরে তুমি আমার প্রেস্টিজের চটপটা চটপটি করে দিলে। আমি কি এখনো ছোট আছি নাকি? তাজওয়াত নিজের হাসি থামিয়ে দিয়ে তার আলু মামা ও মায়ের দিকে তাকিয়ে আছে। ওদের একসাথে এত বাংলা কথা বলতে সে সবটা ক্যাচ করতে পারে না। কিন্তু তার মায়ের মাথায় মামাকে টোকা দিতে দেখে এবং মাকে ব্যথা পাওয়া জায়গা ডলতে দেখে সে ফুঁসে ওঠে। সে বেডের ওপরে আরিয়ানের সামনে দাঁড়িয়ে কোমরে 2 হাত রেখে চোখ বড় বড় করে বলে ওঠে, এই মামা, তুমি আমার মাম্মাকে মারলে কেন? একদম পুলিশে দিয়ে দিব কিন্তু। পূর্ণতা ছেলেকে রাগ করতে দেখে মুখ চেপে হাসে। অন্যদিকে আরিয়ান আরো একবার অবাক হয়ে যায়। জ্বরে শরীর অনেকটা কাহিল হয়ে গিয়েছে, তাও তেজ কি ছেলের। মাকে সামান্য একটা টোকা দিয়েছে বলে রেগে মেগে হুমকি দিচ্ছে আবার। আরিয়ান তাকে বলে, বাপ, তোর মাকে মারলাম কই আমি? এখন যে মাম্মার হেডে দিলে, ওটাকে মারা বললে মারকে অসম্মান করা হবে। আমি তো দুষ্টুমি করেছি তোমার মাম্মার সাথে। না, এত দুষ্টুমি না। আমিও তো দুষ্টুমি করি, কিন্তু এমন তো কখনো করিনি। আরিয়ান হতাশ হয়ে বলে, তুমি আর আমি এক হলাম নাকি? আমি হলাম তোমার মাম্মার ভাই, আমার সাথেও বড় হয়েছে। একসাথে আমরা কত দুষ্টুমি করেছি। আমি কি আমার বোনকে একটা টোকাও দিতে পারবো না? না, পারবে না। আমার মাম্মা ব্যথা পেয়েছে। দেখো, মাথায় হাত ডলতে। এমন করলে তাজ আর তোমার সাথে কথা বলবে না। পূর্ণতা বুঝতে পারে বিষয়টা অন্যদিকে চলে যাচ্ছে। তাজরাত ক্ষেপে যাচ্ছে মাকে ব্যথা পেতে দেখে। সে চট করে ছেলেকে আরিয়ানের সামনে থেকে টেনে নিজের কোলে নিয়ে আসে। তারপর ছেলেকে বুঝ দিতে বলে, আব্বু সোনা, তোমার আলু মামা আমায় মারেনি, একটু দুষ্টুমি করেছে জাস্ট। ভাই বোনদের মাঝে এমন হয়। তোমার যদি বোন থাকতো, তুমিও তার সাথে এমনটা করতে। আরো বিভিন্ন কথা বলার পর তাজরাত বুঝে তার আলু মামা তার মাম্মাকে মারেনি। পূর্ণতা বড় করে একটা হাফ ছাড়ে। তারপর ছেলেকে বলে, সোনা, তুমি মামার সাথে উঁচু গলায় রাগ দেখিয়ে কথা বলেছিলে একটু আগে। কাজটা কি তুমি ভালো করেছো? পূর্ণতার কথা শুনে তাজরাত মাথা নিচে নামিয়ে ফেলে। আরিয়ান তাড়াতাড়ি করে বলে, আরে আমি কিছু মনে করিনি। এইটুকুর জন্য আমার ভাগিনাকে বকবি না, বলে দিলাম কিন্তু। পূর্ণতা ইশারা আরিয়ানকে চুপ থাকতে বলে। আরিয়ান তার ইশারা দেখে চুপ হয়ে যায়। পূর্ণতা এবার মুখটা গম্ভীর করে বলে, মাম্মার কিন্তু তাজের এই কাজটি একটুও ভালো লাগেনি। বুঝলাম তাজ তার মাম্মাকে মার খেতে দেখে তাকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে, কিন্তু আলু মামাও তো তাজের বড় হয়। তাজ তার সাথে উঁচু গলায় রাগ দেখিয়ে কথা বলে কি ঠিক করেছে? তাজওয়াত মাথা নিচু করে ডানে বামে ঘুরায়। পূর্ণতা বলে, মুখে বলো, ঠিক করেছে তাজওয়াত কাজটা? তার এই কাজটা কি ভালো হয়েছে নাকি পচা হয়েছে? পচা হয়েছে, তাজওয়াত জবাব দেয়। পূর্ণতা তার উত্তর শুনে বলে, পচা কাজ করলে কি করতে হয় সেটা কি তাজওয়াদের মাম্মা তাকে শিখিয়েছে? হুম, তাহলে করো সেই কাজটা। পূর্ণতা তখনও তার মুখটা গম্ভীর করে রেখেছে। তাজওয়াত তার মায়ের মুখের দিকে একবার তাকায়। মা কেমন গম্ভীর মুখ করে থাকতে দেখে তার একটুও ভালো লাগে না। তার মাম্মা যখন হাসে তখন সেও হ্যাপি হ্যাপি ফিল করে। সে তো জানে তার মাম্মা যখন স্যাড হয়ে থাকে তখনই তার মুখটা এমন হয়ে যায়। তার মানে তার মাম্মা তাজওয়াদের কাজে স্যাড হয়েছে। বিষয়টা তাকেও স্যাড করে ফেলে। তাজওয়াত পূর্ণতার কোল থেকে উঠে আরিয়ানের সামনে যায়। তারপর 2 হাত দিয়ে 2 কান ধরে মলিন গলায় বলে, আলু মামা, আই এম সরি। তুমি আমালু বল, লাগ করে তেকো না। তাজওয়াত ভীষণ সরি। প্লিজ অ্যাকসেপ্ট মাই সরি মামা। তাজ আর কখনো তোমায় আলু মামা বলে ডাকবে না। তুমি লাগ করলে। আরিয়ান তার কান থেকে হাত সরিয়ে নিয়ে তাকে নিজের কোলের উপর বসায়। তারপর তাজওয়াতকে আদর করে বলে, তাজওয়াত আমাকে আলু মামা বলে না ডাকলে তাহলে আমি তার সরি অ্যাকসেপ্ট করব না।
আর এখনই যদি সরি অ্যাকসেপ্ট করাতে চাও তাহলে অনেকগুলো প্রাপ্য দিতে হবে। তাজওয়া তার মায়ের মুখে হাসি ফোটাতে আর আরিয়ান যাতে তার সরি অ্যাকসেপ্ট করে নেয় এজন্য আরিয়ানের গালে কপালে অনেকগুলো পাপ্পি দেয়। তারপর বলে, এখন অ্যাকসেপ্ট করেছো তো? এতগুলো পাপ্পি দিলে কেউ কি সরি অ্যাকসেপ্ট না করে থাকতে পারে সোনা? ইউর সরি অ্যাকসেপ্টেড। তাজওয়াদ এবার আরিয়ানের কাছ থেকে সরে এসে তার মায়ের কোলে বসে গলা জড়িয়ে ধরে বলে, ও মাম্মা, আলু মামা সরি অ্যাকসেপ্ট করেছে। তুমি কি এখনো স্যাড ফেস করে থাকবে? তাজওয়াদের একটু ভালো লাগে না তোমার স্যাড ফেস দেখতে। কেমন কানু কানু পায়। পূর্ণতা ছেলের দিকে তাকিয়ে দেখে তাজওয়াদ ঠোঁট উল্টে দিয়েছে ইতোমধ্যেই। পূর্ণতা যদি আর 1 মিনিটও তার সাথে রেগে থাকে তাহলে এখনই অশ্রু বর্ষণ হতে থাকবে ছোট ছোট চোখ বেয়ে। পূর্ণতা নিজের মুখে হাসি ফুটিয়ে তুলে ছেলেকে বুকের সাথে জড়িয়ে নেয়। ছেলের কপালে চুমু দিয়ে বলে, আমার কলিজা, আমি আর সেড নেই। তুমি মায়ের কথা শুনেছ, তাহলে কি আর মাম্মা সেড ফেস করে থাকতে পারে তার বাবাটার সাথে? তাজহাদও খুশি হয়ে মায়ের বুকের সাথে লেপ্টে থাকে। তাদের মা ছেলের মান অভিমানের পর্ব শেষ হলে আরিয়ান পূর্ণতাকে জিজ্ঞেস করে, বোন তুই কি যাবি না আমার বিয়েতে? কিভাবে যাই বলো ভাইয়া? তাজহাদের এমন শরীর নিয়ে যেতে একদমই মন সায় দিচ্ছে না। ছেলেটা একদম দুর্বল হয়ে গিয়েছে। আরিয়ানও বুঝে পূর্ণতার কথা। সেন্টারে অনেক লোকজন, হই হুল্লোড়ের মাঝে ছেলেটা আরো অসুস্থ হয়ে যেতে পারে। এর চেয়ে রিসোর্টে থেকে রেস্ট করুক। কিন্তু একা একটা মেয়েকে ছোট একটা অসুস্থ বাচ্চার সাথে রেখে যেতে মন সায় দিচ্ছে না তার। আজ আরিয়ানরা সকলেই তার ও রুহির বিয়ে পড়ানোর পর রুহি নানা বাড়িতে থাকবে। কাল সকালে রিসোর্টে ফিরে এসে সবকিছু গুছিয়ে নিয়ে রাতের ট্রেনে ঢাকায় ব্যাক করবে। ঢাকায় গিয়ে আরিয়ান ও রুহির রিসেপশন পার্টি হবে। আরিয়ান কপালে চিন্তার ভাঁজ ফুটিয়ে তুলে বলে, কিন্তু তুই একা একটা ছেলেকে নিয়ে রিসোর্টে কিভাবে থাকবি? আমরা তো আজ রুহির নানা বাড়িতে থাকবো। কাল সবাই আসবো। রুহি? পূর্ণতা প্রশ্ন করে ওঠে। আরিয়ান জবাব দেয়, তোর ভাবির নাম রুহি, সাথে আরেকটা নাম আছে, আপাতত মনে পড়ছে না। ওইটা অনেক পেঁচানো। এটা সহজ লাগে আমার, তাই আমি এই নামে ডাকি। ও, তো কি হয়েছে একা থাকবো? আমি তো সবসময় একাই ছিলাম, সে 8 বছর বয়স থেকে। মাঝে কিছু সময়ের জন্য ভেবেছিলাম এই বুঝি আমার একাকিত্ব ঘুচলো, সঙ্গী দিল উপরওয়ালা আমায়। কিন্তু তাচ্ছিল্য করে হেসে ওঠে পূর্ণতা। চিন্তা করো না ভাইয়া, সে 8 বছর বয়স থেকে শুরু হয়েছে আমার একাকিত্বের গল্প। আজ আমি 27-এর ঘরে পা দেওয়া একজন মা। জীবনের এতগুলো বছর একা চলে গিয়ে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। এখন কেউ পাশে থাকলেও ভয় করে। কারণ আমি তো জানি ব্যক্তিটি দিন শেষে আমায় ছেড়েই যাবে। শুধু শুধু কয়েকদিনের জন্য সহানুভূতি দেখাতে থাকছে। আর একা বলছো কেন? আমার ছেলে কিন্তু ওয়ান ম্যান আর্মি। দেখলেন না তোমাকে পর্যন্ত ভয় দেখিয়ে ছাড়লো। কাল তৌফিক ভাইয়াকেও শাসিয়েছে। আমার ছেলে কম নাকি? পূর্ণতার কথাগুলো শুনতে শুনতে আরিয়ান চোখ আবারও ভিজে উঠেছিল। কিন্তু শেষের কথাগুলো শুনে তার কপালে ভাঁজ পড়ে। তৌফিক আবার কি করেছিল যার জন্য তাজওয়াত তাকে শাসিয়েছে? আরিয়ান প্রশ্নটা নিজের মধ্যে চেপে না রেখে জিজ্ঞেসই করে বসে, তৌফিক ভাইয়া কি করেছিল যার জন্য তাজ ওনাকে শাসিয়েছে? আমাদের তাজ তো এমন বাচ্চা না যে যার তার সাথে বেয়াদবি করবে। পূর্ণতা হাসতে হাসতে বলে, আরে তোমার কাজিনের ভীমরতি পেয়েছে, অ্যাঙ্গেস্ট, তাও আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, আর অনেকটা কাছাকাছি চলে আসছিল কথা বলতে বলতে, তাই তাজ শাসিয়েছে। পূর্ণতার কথা শুনে বিস্ময় আরিয়ানের চোখ কপালে উঠে যায়। এই লোক এত বছর পরও পূর্ণতাকে ভুলতে পারেনি। কয়েক মাস পর বিয়ে, তার অন্য মেয়ের সাথে। সে এখন পূর্ণতাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। আরিয়ান রেগে গিয়ে বলে, তুই দাঁড়িয়ে শুনছিলি? দিতে পারলি না কষি একটা চর? কি যে বলো না ভাই, উনি আমার কত বড়, আর আমি নাকি তাকে চর দিব? সেসব কথা বাদ দাও, একটা বাজতে চললো, যাও রেডি হও গিয়ে। আরিয়ান সময়ের স্বল্পতার কারণে আর কথা আগাতে পারে না। পূর্ণত তাজওয়াদের থেকে বিদায় নিয়ে রুম থেকে বের হয়ে আসে। তারপর বুক পকেটে রাখা ফোনটার ভিডিও কল কেটে অডিও কল লাগিয়ে নিজের রুমে এসে পড়ে। অপর পাশের ব্যক্তিটির সাথে সাথে কল রিসিভ করে রাগে হিসিয়ে বলে, তৌফিক কে? ও কেন পূর্ণতাকে বিয়ের প্রস্তাব দিল? সে কি জানে না পূর্ণতা এখনো ম্যারিড, সাথে এক বাচ্চার মা? আরিয়ান স্বভাব সুলভ শান্ত গলায় বলে,
আমার কাজিন হয় মায়ের দিকের। এককালে পূর্ণতার জন্য পাগল ছিল। এমন কোনো পাগলামি ছিল না যা সে পূর্ণতাকে পেতে করেনি। কিন্তু বোকা বোন আমার এক গণ্ডমূর্খের প্রেমে পড়ল আর তাকে বিয়ে করে নিজের থেকে কুমির ভর্তি খালে ঝাঁপ দিল। আমার কি লাগে জানেন? তৌফিক ভাই ইজ দ্য বেস্ট গাই ফর মাই সিস্টার, নট জাওয়াত শেখ। কথাটা বলে আরিয়ান তাচ্ছিল্যের সহিত হাসে। আরিয়ানের কথা অপর পাশের ব্যক্তির কর্ণগোচর হতেই তার রাগের আগুনে যেন ঘি পড়ে। সে হাতে থাকা ফোনটা দূরে ছুঁড়ে মারে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন।